আসসালামু আলাইকুম। আমি ডক্টর রাতুল হক আপনাদের সাথে আজকে একটি এক্সাম ব্যাচের সলভ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের এক্সামটা হয়েছিল কার্ডিওলজি, রেসপিরেটরি, নিউরোলজি এবং নিউরোমেটোলজির যে ক্লিনিক্যাল পার্টটুকু আছে সেই ক্লিনিক্যাল পার্টটুকু নিয়ে। প্রত্যেকটা টপিক আমাদের জন্য ইম্পর্টেন্ট। এর জন্য হচ্ছে এই ক্লাসটা আমরা ওপেন ফর অল রেখেছি, যাতে আমাদের অ্যাডমিটেড স্টুডেন্ট বাদে বাকি যারা স্টুডেন্ট আছে যারা পেডিয়াট্রিক্সে ক্যারিয়ার করতে চান তারা যাতে এই ক্লাসটা একটু দেখতে পারেন এবং এই ক্লাস সম্পর্কে একটু দুইটা কারণ হতে পারে। একটা হচ্ছে যে এক্সাম ব্যাচ সম্পর্কে একটা ধারণা হয়ে গেল আপনাদের, প্লাস হচ্ছে যারা অলরেডি রিভিশন দিয়েছেন কার্ডিওলজি, রেসপিরেটরি, নিউরোলজি তাদের একটা প্র্যাকটিস হয়ে গেল। তাহলে চলেন শুরু করা যাক। আমরা আগে এমসিকিউ দিয়ে শুরু করব। তাহলে আমাদের প্রথম কোশ্চেন ছিল এরকম যে হুইচ অফ দ্য ফলোইং আর দ্য অ্যাসায়োনেটিক হার্ট ডিজিজ উইদাউট শান্ট। তাহলে এখানে দুইটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হচ্ছে। একটা হচ্ছে অ্যাসায়োনেটিক হার্ট ডিজিজ, আর আরেকটা হচ্ছে উইদাউট শান্ট। মানে অপশনের মধ্যে দুইটা হচ্ছে আর ইম্পর্টেন্ট জিনিস যেটা লক্ষ্য রাখতে হবে। আমাদের কি হয়, পরীক্ষার হলে যখন খুব তাড়াহুড়া থাকে তখন আমাদের এই যে অ্যাসায়োনেটিক হার্ট ডিজিজ পর্যন্তই আমাদের চোখে নজর পড়ে, আর উইথ শান্ট না উইদাউট শান্ট বলা আছে এই জিনিসটা আমাদের মাথায় থাকে না। তাহলে দেখি এখানে অপশন গুলো কি কি আছে। অ্যাওর্টিক স্টেনোসিস, প্যাটার্ন ডাক্টাস আর্টেরিওসাস, পালমোনারি স্টেনোসিস এন্ড কোয়ার্টেশন অফ দ্য অ্যাওর্টা। আরেকটা হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার সেপ্টাল, অ্যাট্রিওসেপ্টাল, অ্যাট্রিওভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। তাহলে এখানে কি কি কারণে আমাদের অ্যাসায়োনেটিক হার্ট ডিজিজ, মানে এমন হার্ট ডিজিজ যেটার মধ্যে সায়ানোসিস হবে না। তাহলে এখানে দেখেন আবিদ হোসেন মোল্লা স্যারের বইয়ে সুন্দর একটা চার্ট দেওয়া আছে। অ্যাসায়োনেটিক হার্ট ডিজিজ এর মধ্যে আছে টেট্রোলজি অফ ফ্যালর, সরি সায়ানোটিক হার্ট ডিজিজ এর মধ্যে টেট্রোলজি অফ ফ্যালর, ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেট আর্টেরিয়ল, তারপর ওটা টোটাল অ্যানোমালি অফ দ্য পালমোনারি ভেনাস ভেনিস, পারসিস্টেন্ট ট্রাঙ্কাস আর্টেরিওসাস, এরকম গুলো সবগুলো লিস্ট দেওয়া আছে। আর অ্যাসায়োটিক হার্ট ডিজিজ এর মধ্যে দেখেন লেখা আছে লেফট টু রাইট, এরকম। হ্যালো, লেফট টু রাইট শান দেওয়া আছে, এরকম কিছু অপশন গুলো দেওয়া আছে যাদের হচ্ছে ব্রেথলেসনেস থাকতে পারে অথবা অ্যাসিম্পটোমেটিক হইতে পারে। আর নো শান যেটা তার হচ্ছে অবস্ট্রাকটিভ লেশন। তাহলে এখানে কর্কেশন অফ দ্য অ্যাওর্টা, পালমোনারি স্টেনোসিস আর অ্যাওর্টিক স্টেনোসিস। এখন আপনারা তো যারা এক্সাম ব্যাচে পড়তেছেন তারা তো আমি ধরে নিচ্ছি যে অলরেডি একবার প্রিপারেশন নিয়ে নিছেন, তাদের কাছে কোশ্চেনটা ইজি। যে হচ্ছে হার্ট ডিজিজের ক্ষেত্রে সাইনোসিস আর অ্যাসাইনোসিস কেন হচ্ছে। শেষে মনে রাখবেন যে জায়গার মধ্যে ব্লাডের মিক্স আপ হচ্ছে, মানে ডিঅক্সিজেনেটেড ব্লাড আপনার বডিতে যখন ব্লাডটা যাচ্ছে তখন ব্লাডটা যদি প্রপারলি অক্সিজেনেটেড না হয় তাহলেই আপনার সেখানে সাইনোসিস হচ্ছে। ঠিক আছে, আর যদি অক্সিজেনেটেড ব্লাডের সাথে কোনো হ্যাম্পার না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাদের অ্যাসাইনোটিক হার্ট ডিজিজ। ধরেন ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টের মধ্যে কি হয় যে দুই ভেন্ট্রিকুলার মাঝখানে একটা গ্যাপ আছে। তো দুই ভেন্ট্রিকুলার মাঝখানে একটা গ্যাপ থাকে, তাহলে এর মাঝখান দিয়ে ব্লাড আসা যাওয়া করতে পারবে। কথা হচ্ছে যে ব্লাড কোথা থেকে কোথায় আসা যাওয়া করবে, লেফট টু রাইট না রাইট টু লেফট। এখন আপনার যখন আপনি ফিটাল সার্কুলেশনে থাকেন তখন আপনার রাইট ভেন্ট্রিকুলার হচ্ছে প্রেসার বেশি থাকে। তখন আপনার যে ফোরামেনা ওভালি বা যে কোনো যদি ভিএসজি থাকে ওই জায়গায় হচ্ছে রাইট টু লেফট শান্ত হতে থাকে। কিন্তু যখন আপনি বড় হয়ে যান, মানে আপনি ফিটাস থেকে যখন বেবি হয়ে আসেন তখন হচ্ছে আপনার সিস্টেমিক সার্কুলেশনের প্রেশার বেশি থাকে। সিস্টেমিক সার্কুলেশনে যখন প্রেশার বেশি থাকবে তখন আপনার লেফট ভেন্ট্রিকুলার প্রেশার বেশি থাকবে। আর লেফট ভেন্ট্রিকুলার প্রেশার থাকলে ব্লাডের যে শান্ট যেটা হবে সেটা হবে লেফট টু রাইট শান্ট। তাহলে এই যে লেফট টু রাইট শান্টে হবে, লেফটে তো সবই অক্সিজেনেটেড ব্লাড আর রাইটের মধ্যে ডিঅক্সিজেনেটেড ব্লাড, তো লেফট টু রাইট শান্ট হলে আমাদের কোনো সাইনোসিস হওয়ার চান্স নাই। কিন্তু এই জায়গায় হচ্ছে যখন এরকম হইতে হইতে পালমোনারি প্রেশার আস্তে আস্তে বাড়বে, তখন পালমোনারি প্রেশার বাড়তে বাড়তে যখন
রাইট ভেন্ট্রিকলের প্রেশার লেফট ভেন্ট্রিকলের থেকে বেশি হবে, তখন সেটা রিভার্স সার্ভ এ রূপান্তরিত হবে, তখন বিএসডি তেও আপনার সাইনোসিস থাকতে পারে। ঠিক আছে, তাহলে আমরা ডিরেক্ট আমাদের প্রশ্নে চলে যাচ্ছিলাম যে আমাদের তাহলে কোনগুলা ট্রু হবে আর কোনগুলা ফলস হবে। তাহলে এই জায়গার মধ্যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট ফলস, পার্টিশন অফ দ্য আওরটা, পালমোনারি স্টেনোসিস আর অ্যাওর্টিক স্টেনোসিস, এদের হচ্ছে কোনো প্রকার শান্ট নাই, এরা হচ্ছে এবং এরা সাইনোসিসও করে না। এরা জাস্ট অবস্ট্রাকশন করে। এরপরে আসে ফলোইং ফাইন্ডিংস ইন দ্য প্রিকর্ডিয়াম অফ এ চাইল্ড উইথ ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। তাহলে আমাদের প্রিকর্ডিয়াম ফাইন্ডিংস মানে অসকালটেশন, তারপরে হচ্ছে আমাদের পারকাশন, এইগুলার মধ্যে পালপেশন, এগুলার মাধ্যমে আমরা কি কি জিনিস দেখতে পাই, এই জিনিসটা আমাদের জানতে চাইছি। তাহলে এখান থেকে হাইপার ডাইনামিক প্রিকর্ডিয়াম থাকতে পারে, ওকে ধরলাম। এন ডায়াস্টলিক মারমার এট দ্য অ্যাওর্টিক এরিয়া, ওকে। পালপেবল প্যারাস্টেনাল লিফট, কন্টিনিউয়াস মেশিনারি মারমার আর সিস্টোলিক থ্রিল। তাহলে এখানে কন্টিনিউয়াস মেশিনারি মারমার, সিস্টোলিক থ্রিল যেগুলো দেখেন আমরা অপশনে, আমরা যদি হাইপার ডাইনামিক প্রিকর্ডিয়ামের কথা চিন্তা করি, যে হাইপার ডাইনামিক প্রিকর্ডিয়াম হইতে পারে নাকি হইতে পারে না। হইতে পারে। ধরেন চিন্তা করি যে একটা আপনার মডারেট টু লার্জ বিএইচডি আছে, এই বিএইচডি কি করবে, আপনার পালমোনারি সার্কুলেশনের কি ব্লাড ফ্লো বাড়াবে না কমাবে? অবশ্যই ব্লাড ফ্লো বাড়াবে, কারণ সে লেফট টু রাইট শান্ট হচ্ছে, সেখানে পালমোনারি ব্লাড ফ্লো বাড়বে। পালমোনারি ব্লাড ফ্লো যদি বাড়ে, সেই পালমোনারি ব্লাড গুলাই কিন্তু আবার ঘুরে এসে লেফট ভেন্ট্রিকলে এসে জমা হবে। তাহলে লেফট ভেন্ট্রিকলের লোডটা হচ্ছে একটু বেশি হবে। তার মানে লেফট ভেন্ট্রিকল থেকেই কিন্তু পালমোনারি ব্লাড সার্কুলেশনে যাচ্ছিল, সেখান থেকে আবার ঘুরে লেফট ভেন্ট্রিকলেই আসতেছে। তার মানে লেফট ভেন্ট্রিকলের যতটুকু ধারণ ক্ষমতা ছিল সেটাতে কিন্তু তার ভেনাস রিটার্ন যতটুকু, ততটুকু পরিমাণেই কিন্তু লেফট ভেন্ট্রিকলে ভলিউম আসার কথা ছিল। কিন্তু আসতেছে কতটুকু, যে তার ভেনাস রিটার্ন প্লাস হচ্ছে আপনার শান্টের মাধ্যমে যে ব্লাড গুলাতে আসতেছে, দুইটা মিলেই হচ্ছে আপনার হাইপার ডাইনামিক প্রিকর্ডিয়ামের সৃষ্টি করতেছে। তাহলে ইটস এ ট্রু। এন ডায়াস্টলিক মারমার ইন দ্য অ্যাওর্টিক এরিয়া, আচ্ছা দুইটা মারমারের কথা বলা আছে, দুইটাই আমরা দেখতেছি ফলস। তাহলে আমরা মারমার গুলোতে পরে আসতেছি। পালপেবল প্যারাস্টার্নাল লিফট, এটা ট্রু। এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট যখন হয় বা পালমোনারি হাইপারটেনশন যখন হয়, তখন প্যারাস্টার্নাল একটু লিফট হইতে পারে। এখন প্যারাস্টার্নাল লিফট সম্পর্কে আমরা একটু অপরিচিত, কারণ আমরা হিপ করছি প্যারাস্টার্নাল হিপ। প্যারাস্টার্নাল হিপ আর প্যারাস্টার্নাল লিফট দুইটা হচ্ছে সেম জিনিসই। এটা হচ্ছে পালপেবল একটা মুভমেন্ট থাকে চেস্ট ওয়ালের মধ্যে, যেটা অ্যালং সাইড অফ দা স্টার নামে আমরা ফিল করতে পারি। এই যে প্যারাস্টার্নাল হিপ আর প্যারাস্টার্নাল যেটাকে বলতেছি লিফট, দুইটা সেম জিনিস। এটা আমরা কখন শুনতে পাই, সিস্টোলের সময় না ডায়াস্টোলের সময়? উত্তর হচ্ছে সিস্টোলের সময়, যেটা লেফট স্টার্নাল বর্ডালে আমরা শুনতে পাই। এ, কত নাম্বার স্পেসে? থার্ড টু ফিফথ নাম্বার স্পেস। এটার এটার মেন কারণে কিন্তু হচ্ছে আপনার এই যে পালমোনারি ব্লাড ফ্লো বাড়তেছে, যার ফলে পালমোনারি হাইপারটেনশন তৈরি করতেছে। এই পালমোনারি হাইপারটেনশনের কারণে রাইট ভেন্ট্রিকল লাই তার মানে বেশি প্রেসারের দিয়ে হচ্ছে ব্লাডটা পাম্প করতেছে। এই বেশি প্রেসার দিয়ে যখন পাম্প করতেছে, তখনই হচ্ছে আপনি হাত দিয়ে ওই ভেন্ট্রিকলটা ফিল করতে পারেন। আপনার লাস্ট বিএসডি উইথ পালমোনারি হাইপারটেনশন বাদেও অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, তারপর হচ্ছে পালমোনারি স্টেনোসিস বা টেট্রোলজি অফ ফ্যালট, এগুলোর মধ্যে আপনি চাইলে লেফট প্যারাস্টার্নাল হিপটা পেতে পারেন। তারপর সিস্টোলিক থ্রিল, সিস্টোলিক থ্রিল আর হিপ একই জিনিসই। আর বিএসডি মারমার ইজ অ্যাকম্পানিড বাই দ্য পালপেবল সিস্টোলিক থ্রিল, পার্টিকুলারলি ইন দ্য স্মল টু মডারেট রেস্ট্রিকটিভ ডিফেক্ট। ঠিক আছে, তাহলে এই জায়গার মধ্যে আমাদের খেয়াল রাখতে হবে এই পালপেবল সিস্টোলিক থ্রিল বা হচ্ছে প্যারাস্টেরাল হিফট এগুলো আমরা পাবো। এখন আমাদের প্রশ্ন যেটা রয়ে গেল যে মারমার তাহলে কি হবে? মারমার কি কন্টিনিউয়াস মেশিনারি মারমার হবে? হইতে পারে কন্টিনিউয়াস মেশিনারি মারমার পাওয়া যায় কোন ডিজিজের ক্ষেত্রে? প্যাটেন্ট ডাক্টার্স আর্টারিওসিস এর ক্ষেত্রে। পিডি এর ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস মেশিনারি মারমার পাবো।
আর এন্ড ডায়াস্টলিক মারমার এট দ্য অ্যাওর্টিক রিজিয়ন, এটা সাধারণত আমরা পাই না। আমরা ভিএসডি এর মধ্যে পাই হচ্ছে প্যান সিস্টোলিক বা হলো সিস্টোলিক, মানে যে মারমারটা সিস্টোলের পুরাটা সময় থাকবে। প্যান সিস্টোলিক মারমার আমরা পাবো যেটা হবে হচ্ছে লেফট প্যারাস্টার্নাল হিপ এরিয়ার মধ্যে। তাহলে আবার আমরা জেনে নিলাম যে তাহলে আমাদের যে মারমার যেটা আছে সেই মারমারটা কি ধরনের হবে, প্যানসিস্টোলিক বা হোলোসিস্টোলিক মারমার, যেটা কোথায় শুনতে পারবো আমরা, লেফট লোয়ার স্টার্নাল বর্ডারের মধ্যে। তাহলে এই যে এন ডায়াস্টোলিক মারমার এট দ্য অ্যাওর্টিক এরিয়া, এই জিনিসটা কিন্তু খুবই রেয়ার একটা, মানে এখানে যে মারমার মানে যে এই মারমারটা কিন্তু খুবই রেয়ার একটা মারমার। এই মারমারটা ইউজুয়ালি হচ্ছে অ্যাওর্টিক রিহাবিলিটেশনের ক্ষেত্রে এই মারমারটা আমরা সাধারণত শুনতে পাই। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে ফলস হবে। তাহলে এখানে উত্তর হবে হচ্ছে, আমরা দেখি তাহলে এখানে কি আছে, চাইল্ড উইথ বিএসডি টিপিক্যালি প্রেজেন্ট উইথ, এগুলো আমরা অলরেডি বলে ফেলছি, ইজেকশন সিস্টল মারমার ইন দ্য অ্যাওর্টিক এরিয়া, ইন মোর টিপিক্যাল টু দ্য অ্যাওর্টিক স্টেনোসিস। ইজেকশন সিস্টোলিক মারমার যদি হয়, কন্টিনিউয়াস মেশিনারি মারমার ইজ পিডি। এই জায়গার মধ্যে আমাদের প্রিকর্ডিয়ামের, মানে এতদিন এখানে পড়ে আছে কেউ আবিষ্কার করো। আমি কিন্তু ওটা আপনাকে দিতে বলছো, দেয়নি। আমরা একটু মিউট রাখি সবাই। এটা তোমারটা, ওরা আমি ইউজ করি তো, তুই এটা দে, এটা নিছিস কেন? এটা দিতে বলিনি তো, তোমারটা দিতে বলছি। এটা তো আমি নিছি আগে। তুই এটা ইউজ করিস না, আম্মুকে দে। নাই, আচ্ছা সরি, তাহলে আমরা যেখানে ছিলাম যে আমাদের এটা হচ্ছে আবিদ স্যারের বই থেকেই তুলে দেওয়া, যে প্রিকর্ডিয়াম হচ্ছে প্রমিনেন্ট হাইপারডাইনামিক থাকবে, অ্যাপেক্স বিট শিফটেড টু দ্য লেফট, অ্যাপিকাল থ্রাস্ট থাকবে, প্যারাস্টার্নাল লিফট পালপেবল থাকবে, সিস্টোলিক ফিল্ডটা প্রেজেন্ট থাকবে, পালপেবল পি2, কারণ হচ্ছে পালপেবল পালমোনারি ব্লাড প্রেশারের ক্ষেত্রে এটা পি2টা পালপেবল হইতে পারে। মারমার প্রেজেন্ট দ্য লেফট লোয়ার স্টার্নাল বর্ডার কিরকম হবে, হোলোসিস্টোলিক মারমার। এরপরে হচ্ছে হোয়াট আর দ্য কনসিকোয়েন্স অফ এন এইচডি। তাহলে একটা এইচডি এর কনসিকোয়েন্স কি হতে পারে, তাহলে এখানে মার্ক করা অংশটুকু হচ্ছে আমাদের মেন, ইনক্রিজড পালমোনারি ব্লাড ফ্লো। ইয়েস, ইনক্রিজ পালমোনারি ব্লাড ফ্লো এইচডি বিএইচডি এর ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে হইতে পারে। রাইট ভেন্ট্রিকুলার ভলিউম ওভারলোড, ইয়েস হইতে পারে। আবার একই জিনিসই, কারণ হচ্ছে যখন রাইট অ্যাট্রিয়াম বা লেফট অ্যাট্রিয়াম বা লেফট ভেন্ট্রিকলের যখন প্রেসার বেশি থাকবে, আপনি আমরা যখন, সবসময় মনে রাখবেন, আমরা যখন ফিটাল সার্কুলেশন পড়তেছি তখন আমরা মায়ের পেটে ছিলাম, তখন আমাদের পোর্টাল সার্কুলেশনের প্রেসার বেশি। আর যখন আমরা কনজেনিটাল হার্ট ডিজিজ করব, তখন আমরা অলরেডি বর্ন হয়ে গেছি, তা তখন আমাদের সিস্টেমিক সার্কুলেশনের প্রেসার বেশি হবে। আমরা প্রত্যেকবার যখন কনজেনিটাল হার্ট ডিজিজ পড়ার চিন্তা করি, আমরা হচ্ছে সেটা ফিটাল সার্কুলেশনের সাথে পেঁচাই ফেলি। এই জন্য আমাদের অপশন গুলা বুঝতে কঠিন হয় আর অ্যান্সার গুলা ভুল হয়। তো আমরা একটু যখন আলোচনা করব তখন চিন্তা করব তখন আমরা এভাবে চিন্তা করব যে আমি অলরেডি পৃথিবীতে চলে আসছি, আমার সিস্টেমিক সার্কুলেশনের প্রেশার বেশি, এরপর আমি যা যা চিন্তা করা যায়। তাহলে আমার সিস্টেমিক সার্কুলেশনে যখন প্রেশার বেশি হবে, তখন আমার লেফট সাইডে সবকিছু প্রেশার বেশি হবে, আমাদের পালমোনারি ব্লাড ফ্লো বেশি হবে, আমাদের আচ্ছা পালমোনারি ব্লাড ফ্লো বলে, লেফট লেফট ভেন্ট্রিকলের প্রেশার বেশি হবে, লেফট অ্যাট্রিয়ামের প্রেশার বেশি হবে। এই কারণে তাদের মাঝখানে যদি কোনো প্রকার ফুটা থাকে, সে ফুটা দিয়ে লেফট টু রাইট শান্ট হবে, আনলেস অর আনটিল পালমোনারি ব্লাড ফ্লো বাড়তে বাড়তে তার প্রেশার এত বেড়ে গেছে যে পরবর্তীতে রাইট ভেন্ট্রিকলের প্রেশার লেফট ভেন্ট্রিকলের থেকে বেশি হয়ে গেছে, তখন চেঞ্জ হবে। আচ্ছা, তাহলে এখানে পালমোনারি ব্লাড ফ্লো বাড়ায় কিভাবে বাড়ায়, আমি বিএসজি এর মধ্যেই বলছি যে যে শান্ট হচ্ছে, শান্ট কি করতেছে রাইট হার্টের, আমি যতবার রাইট হার্ট বলবো তার মানে হচ্ছে রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকল, রাইট হার্টের কিন্তু ভলিউমটা বাড়াচ্ছে, কারণ লেফট টু রাইট শান্ট হচ্ছে। রাইট হার্টের ভলিউম যখন বাড়াচ্ছে, তখন রাইট হার্ট সে ওভার ভলিউম মানে ভেনাস রিটার্ন প্লাস শান্টেড ব্লাড, এইগুলো সব মিলে কোথায় যাচ্ছে, পালমোনারি ব্লাড ফ্লোতে যাচ্ছে। তাহলে পালমোনারি ব্লাড ফ্লো বাড়তেছে,
ট্রু। রাইট ভেন্ট্রিকুলার ভলিউম ওভারলোড হচ্ছে ইয়েস, ওই যে রাইট হার্টের ভলিউম ওভারলোড হচ্ছে ট্রু। আর্লি পালমোনারি হাইপারটেনশন ইন চাইল্ডহুড। আচ্ছা, তাহলে এটা চিন্তা করতে হবে যে আর্লি পালমোনারি হাইপারটেনশন। কারণ হাইপারটেনশন তো হয় আমরা জানি, আমরা তো বুঝলামই যে যত ব্লাড যাবে পালমোনারি ফ্লোতে, এখন এই জিনিসটা কি আমাদের ব্লাড প্রেশার বাড়াবে, পালমোনারি ব্লাড প্রেশার বাড়াবে জানি। কিন্তু কথা হচ্ছে যে এটা কি চাইল্ডহুডেই বাড়াবে নাকি অ্যাডাল্টে বাড়াবে, এটা হচ্ছে কথা। লেফট টু রাইট শান্ট হয়, আমরা অলরেডি এই নিয়ে বকর চকর করে ফেলছি। পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স ইনক্রিজ হয়, এটা হচ্ছে ভুয়া কথা। পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স ইনক্রিজ হওয়ার পসিবিলিটি নাই এখানে, পালমোনারি ফ্লোটা সাধারণত বেড়ে যায়। তাহলে আমাদের কাছে অপশন রয়ে গেল যে আমাদের চাইল্ডহুডে কি বাড়ে কি বাড়ে না। তাহলে বইয়ে যে অনুযায়ী লেখা যে আমাদের পালমোনারের যে হাইপারটেনশন, যেটা বিএইচডি এর মধ্যে খুব তাড়াতাড়ি যে ডেভেলপ করতে পারে, এইচডির ক্ষেত্রে ওইটা ইউজুয়ালি একটু দেরিতে ডেভেলপ হয়। ইউজুয়ালি অ্যাডাল্ট হতে এসে আপনার পালমোনারি হাইপারটেনশন তৈরি হতে পারে, এটা রেয়ার থাকবে হচ্ছে চাইল্ডহুডের ক্ষেত্রে। এক নাম্বার। আর পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স ইনক্রিজ হয়, এটা হচ্ছে ওই যে বললাম যে পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স ইনক্রিজ করার তো কোনো মেকানিজম নাই। মেকানিজম হবে হচ্ছে এক্সেসিভ পালমোনারি ব্লাড ফ্লো। ওই এক্সেসিভ পালমোনারি ব্লাড ফ্লোই কিন্তু ব্লাড প্রেশার বাড়াবে। এখন আপনার অনেক বছর ধরে যদি এক্সেসিভ পালমোনারি ব্লাড ফ্লো হইতে থাকে, তাহলে সেই জায়গার মধ্যে একটা স্ট্যাসিস হইতে পারে, সেই স্ট্যাসিস থেকে আপনার পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স হইতে পারে। কিন্তু ইটস নট এ কমন কমপ্লিকেশন, বা এই জায়গার মধ্যে ট্রু দেওয়ার মতো আপনার কমপ্লিকেশন না। তাহলে আমরা ডিরেক্ট বই থেকে দেখি কি লেখা আছে। ASD produce left to right shunt, increase pulmonary blood flow and cause volume overload to the right heart. Okay. The complaint, right atrium accommodate the excess blood and act as a reservoir. তাহলে এখানে রাইট অ্যাট্রিয়াম হচ্ছে রিজার্ভার হিসেবে কাজ করে, পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করতে পারে অ্যাট লেট এন্ড আনকমন ডিউরিং চাইল্ডহুড, আর পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স রিমেন্স নরমাল। এই যে এই জায়গার মধ্যে কিন্তু একটা এসবিএ চলে আসলো যে আমাদের রিজার্ভার হিসেবে কে কাজ করে। এসবিএ কি কালার হাইলাইট করবো, লাল কালার করবো। তাহলে এই যে একটা এসবিএ, যে রাইট অ্যাট্রিয়াম এই জায়গার মধ্যে এইচডি এর ক্ষেত্রে একটা রিজার্ভার হিসেবে কাজ করে, তাহলে এখান থেকে এটা যদি পরীক্ষাতে আসে তাহলে আপনারা ইনশাল্লাহ পারি যাবেন। সাইনোটিক স্পেল, সাইনোটিক স্পেল আমরা কোথায় পাই? সাইনোটিক স্পেল আমরা পাই হচ্ছে, দেখি বলেন, অনেকজন আছেন আজকে আলহামদুলিল্লাহ। এই তো আমরা এটা ক্লাসটা ওপেন রাখা হয়েছে, বলেন সাইনোটিক হার্ট ডিজিজ একটা নাম বলেন, যে কোনো একজন মাইক ওপেন করে। টফি পাওয়া যায়। হ্যাঁ, টফে পাওয়া যায়। আর কোথায় পাওয়া যেতে পারে টফ? বা যে ভাইয়া বলছেন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ফার্স্ট অফ অল পার্টিসিপেশনের জন্য। আর ঠিক অ্যান্সার দিচ্ছেন এর জন্য কোনো থ্যাংক ইউ নাই, কারণ আমরা হচ্ছে ঠিক ভুল সব অ্যান্সার দিব। যে অ্যান্সার আমরা আমাদের মনে যে অ্যান্সার আছে, আমরা মনকে ফার্স্টে প্রায়োরিটি দিব, তারপরে মনকে বুঝ দিব যে না সে ভুল ছিল না ঠিক ছিল। তাহলে আমাদের যে কাছে যে অ্যান্সারটা আসছে সেটা আমরা ঠিক ধরে নিছি, টফ টেটোলজি অফ ফ্যালটের মাধ্যমে আমরা সাইনোটিক স্পেল হইতে পারি, পাইতে পারি। তাহলে আর কোন ডিজিজের ক্ষেত্রে আমরা সাইনোটিক স্পেল পাই? তাহলে আমাদের যেসব ডিজিজের মধ্যে সাইনোসিস হয়, সেসব ডিজিজের মধ্যে সাইনোটিক স্পেল পাইতে পারি। যেমন পালমোনারি অ্যাট্রিসিয়া উইথ বিএইচডি যদি এরকম হয়, ট্রাইকাসপিড অ্যাট্রিসিয়া, বা যে কোনো লেফট টু রাইট শান্ট আছে, এরকম যেসব জিনিসগুলো আছে সেগুলোর মধ্যে সাইনোটিক হার্ট ডিজিজ সাধারণত হইতে পারে। কিন্তু আমাদের যদি একটাই কথা বলে যে সাইনোটিক স্পেল আমরা কোথায় পাই, তাহলে সেই ক্ষেত্রে বেস্ট অ্যান্সার হচ্ছে টেট্রোলজি অফ ফ্যালর। যদি অপশন না থাকে তাহলে পেন্টালজি অফ ফ্যালর যদি হয় তাহলে সেটাও, অফ যদি থাকে তাহলে সেটাও উত্তর হবে। আচ্ছা, তাহলে এটা সাইনোটিক হার্ট ডিজিজ এর ক্যারেক্টার কিরকম? অপশনে দেখি আমরা, সাডেন ডিসপনিয়া, ওকে, হয় কিনা তো জানি না আমরা, এখানে ট্রু লেখা আছে ঠিক আছে, কিন্তু সাডেন ডিসপনিয়া কি হয় নাকি হয় না এটা আমরা ডিসকাস করব। সাডেন ইনক্রিজ ইন দ্য সাইনোসিস, ওকে, ধরলাম সাডেন ইন দ্য সাইনোসিস, এটাও আমরা মাথায় রাখলাম। লস অফ কনসাসনেস সামটাইম উইথ সেইজার, আচ্ছা। ইনক্রিজড ইন্টেন্সিটি অফ দ্য পালমোনারি সিস্টোলিক মারমার, মেটাবলিক
সাডেন ডিসেপনিয়া আর সাডেন ইনক্রিজ অফ সাইনোসিস, এই দুইটা ট্রু মনে হচ্ছে। কেন? কারণ হচ্ছে সাইনোটিক স্পেল মানে হচ্ছে হঠাৎ করে, স্পেল মানে কি জাদু, আর হঠাৎ করে যখন সেই স্পেলটা কাজ করবে তখন তার মানে হঠাৎ করে এই জিনিসটা অকার হবে। তাহলে হঠাৎ করে যে জিনিসটা হবে সেটা সাডেন দিয়ে আমরা জাজ করতে পারি যে ঠিক আছে, সাডেন তার শ্বাসকষ্ট হবে, সাডেন তার ডিসেপনিয়া হইতে পারে, আর সাডেন সে সাইনোসিস হবে। তাহলে ট্রু। এখন কথা হচ্ছে লস অফ কনসাসনেস হইতে পারে কিনা। দেখেন, আপনার বডি, আপনার যে ব্রেন, সে তো বস, কিন্তু বসের খাবার হচ্ছে অক্সিজেন আর গ্লুকোজ। কোনো কারণে যদি অক্সিজেন আর গ্লুকোজের ঘাটতি হয় তাহলে বস হচ্ছে ফেইন্ট হয়ে যাবে। তাহলে সে যদি অক্সিজেনের ঘাটতি হয় তাহলে সে জায়গায় লস অফ কনসাসনেস থাকতে পারে। আর ব্রেনের যেহেতু মেন খাবার হচ্ছে অক্সিজেন, সেহেতু সেক্ষেত্রে তার মেটাবলিক ডিসরাপশন হয়ে সেখান থেকে কনভালশন হইতে পারে। ওকে, এগুলো হয়। ধরেন পরীক্ষা হলে অপশন কমন পড়লো না, তাও আমরা লাগাই দিলাম। ইনক্রিজ ইন্টেন্সিটি অফ দ্য পালমোনারি মারবার আর মেটাবলিক অ্যালকালোসিস। তাহলে আমাদের বডিতে যদি অক্সিজেন না থাকে তাহলে মেটাবলিক অ্যালকালোসিস হবে না মেটাবলিক অ্যাসিডোসিস হবে? ধরলাম জানি না, ভাই আমি জানি না কি হবে। তাইলে বডিতে যদি অক্সিজেন না থাকে তাহলে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস যেটা সেটা হবে, যেটার মধ্যে অক্সিজেনের অ্যাবসেন্সে যেটা হয়। তাহলে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস যদি হয় সেখান থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে, আর ল্যাকটিক অ্যাসিড হচ্ছে পিএইচ লেভেল কমায় দিবে। তাহলে ল্যাকটিক অ্যাসিড যেহেতু কার্বন ডাইঅক্সাইড না এবং পিএইচ লেভেল কমাচ্ছে, সেহেতু আমার সেটাকে মেটাবলিক অ্যাসিডোসিস বলতে হচ্ছে। তাহলে ই নাম্বার হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস। এরপরে আসেন যে ইনক্রিজ ইন্টেন্সিটি অফ দ্য সিস্টোলিক মারমার, এটা হচ্ছে সিস্টোলিক পালমোনারি সিস্টোলিক মারমারের ক্ষেত্রে এটা ফলস হবে। সায়ানোটিক স্পেল এন্ড সামটাইম গাস্পিং থাকবে, রেসপিরেশন সিনকপ হবে, সাডেন ডিপিং অফ দ্য সাইনোসিস, অল্টারেশন অফ দ্য কনসাসনেস, মোর ইরিটেবিলিটি টু দ্য সিনকপ, সামটাইম কনভালশন, হেমিপেরিসিস, এগুলো হইতে পারে। টেম্পোরারি ডিসঅ্যাপিয়ারেন্স অর ডিক্রিজ ইন দ্য ইন্টেন্সিটি অফ দ্য সিস্টোলিক মারমার অ্যাট পালমোনারি এরিয়া। এটা হচ্ছে দেখেন, ডিক্রিজ ইন দ্য ইন্টেন্সিটি অফ দ্য সিস্টোলিক মারমার এট দ্য পালমোনারি এরিয়া। তাহলে ডিক্রিজ হবে, নট ইনক্রিজ। আর মেটাবলিক অ্যাসিডোসিস। এখন কথা হচ্ছে যে আমাদের এই যে ইন্টেন্সিটি অফ দ্য পালমোনারি সিস্টোলিক মারমার, এই জিনিসটা কেন হয়? যখন আমাদের সায়ানোটিক স্পেল হয় তখন আমাদের ইনফান্ডিবুলাম যে স্পাজম, সেই ইনফান্ডিবুলার স্পাজম হওয়ার কারণে রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশন। এই রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো যখন অবস্ট্রাকশন হয় তখন পালমোনারি ব্লাড ফ্লো ডিক্রিজ হয়ে যায়। যদি পালমোনারি ব্লাড ফ্লো ডিক্রিজ হয় তাহলে ওই পালমোনারি ব্লাড ফ্লো এর কারণে যে মারমারটা তৈরি হচ্ছিল, সে তৈরিকৃত মারমারটার ইন্টেন্সিটি রিডিউসড হয়ে যায়। তাহলে এখান থেকে আমাদের জানতে হবে যে টফে তাহলে কি মারমার পাওয়া যায়, কেন পাওয়া যায়। তাহলে মারমারের মধ্যে আমাদের টেট্রোলজি অফ ফ্যালটের মধ্যে যে চারটা কম্পোনেন্ট আছে, সে চারটা কম্পোনেন্টের মধ্যে কিন্তু ভিএইচডিও আছে। ভিএইচডির কিন্তু হলোসিস্টেলিক মারমার আছে।
কিন্তু টেট্রোলজি অফ ফ্যালটের মারমার কিন্তু হলোসিস্টোলিক মারমার না, কারণ টেট্রোলজি অফ ফ্যালটের মারমারের কজ কিন্তু ভিএসডি না। টেট্রোলজি অফ ফ্যালটের মারমারের কজ হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশন বা পালমোনারি স্টেনোসিস। এইটা হচ্ছে হার্শ ইজেকশন সিস্টোলিক মারমার আমরা পাই। এটা পাওয়া যায় হচ্ছে লেফট আপার স্টার্নাল বর্ডার অফ দ্য পালমোনারি এরিয়াতে। ওকে, এখন এই যে রাইট ভেন রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশন বা পালমোনারি স্টেনোসিস এর কারণে আমি মারমারটা পাচ্ছি। মারমারটা কেন পাচ্ছি? যাতে ওই স্টেনোসড এরিয়া দিয়ে যখন ব্লাডটা যাচ্ছে তখন সে একটা হার্শ আওয়াজ করতেছে। ধরেন আপনার ব্লাড ফ্লোই কমে গেল, ব্লাড ফ্লো যদি কমে গিয়ে একদম বন্ধ হয়ে যায় তাহলে কি সেদিক থেকে ব্লাড যাবে? কোনো ব্লাড যাবে না। যদি ব্লাডই না যায় তাহলে কি আপনি কোনো মারমার পাবেন? মারমার পাবেন না। সেজন্যই হচ্ছে দ্য ইন্টেন্সিটিটা ডিক্রিজ হয়ে যায় অথবা অনেক সময় ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, যে ওইখানে কোনো মারমার নাই, কারণ ওই জায়গার মধ্যে কোনো ব্লাডই যাচ্ছে না। আই থিঙ্ক এই জিনিসটা আপনারা ভুল করবেন না যে কেন ডিক্রিজ হবে সিস্টোলিক মারমার এত পালমোনারি এরিয়াতে ডিক্রিজ কেন হবে। তাহলে এইখান থেকে আমরা কিন্তু একটা এসবি আলোচনা করে ফেললাম। আচ্ছা, আমাদের এখানে আজান হচ্ছে, আমরা 2 মিনিটে একটা ব্রেক নিই, তারপরে ইনশাল্লাহ সামনের দিকে আগাই। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম যে যে আমাদের এখান থেকে কিন্তু একটা এসবিও আমরা অনেক কিছু আলোচনা করে ফেললাম, যে আমাদের যে মারমার যেটা হয় তাহলে এটা হার্শ সিস্টোলিক মারমার হয়, সেটা পালমোনারি এরিয়াতে আমরা পাই। এটা কেন, কজ কি, মারমারের কজ কি? টেট্রোলজি অফ ফ্যালটের 4টা কম্পোনেন্টের মধ্যে মারমার এর জন্য দায়ী কে? মারমারের জন্য দায়ী হচ্ছে আপনার ইনফান্ডিবুলার স্টেনোসিস বা রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশন। আমাদের টফের জন্য সাইনোসিসের জন্য দায়ী কে? বিএইচডি না, বিএইচডি তো সাইনোসিস করে না, বা সাইনোসিসের জন্য দায়ী সেই ইনফান্ডিবুলার ইনফান্ডিবুলার স্টেনোসিস বা রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশন। আপনাদের পুরো টফের মধ্যে প্রাইমারি কম্পোনেন্টই কিন্তু এইটা। কমন কমপ্লিকেশন অফ দ্য ক্লাসিক্যাল টেট্রোলজি অফ ফ্যালট। টেট্রোলজি অফ ফ্যালটের কমপ্লিকেশন কি কি হইতে পারে? হাইপার সাইনোটিক স্পেল, ইয়েস আমরা অলরেডি পড়ে ফেললাম। লিভার অ্যাবসেস, এটা হচ্ছে ব্রেন অ্যাবসেস হবে। এটা একটা ইজি কোশ্চেন, কিন্তু লিভার অ্যাবসেস আপনারা অনেকে দাগাই ফেলছেন পরীক্ষাতে, কারণ হচ্ছে অ্যাবসেস চিন্তা করছেন, হয়তো পড়ার সময় ওইভাবে নজরে আসে নাই, পড়ছেন যে অ্যাবসেস হইতে পারে, কিন্তু লিভার অ্যাবসেস হয় না, ইউজুয়ালি কমনলি হয় না। এটা হচ্ছে ব্রেন অ্যাবসেস হয়। ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস হইতে পারে, ডিরেক্ট পিউবার্টি হইতে পারে, হার্ট ফেলিওর হইতে পারে। হার্ট ফেলিওর হইতে পারে না, বিএইচডির কারণে হার্ট ফেলিওর হইতে পারে, টফের কারণে কমনলি হার্ট ফেলিওর হয় না। হাইপারসাইনোটিক স্পেল কিভাবে হয় এটা তো আমরা অলরেডি আলোচনা করলাম। ব্রেন অ্যাবসেস কিভাবে হয়, যদিও স্যারের বই সুন্দর করে লেখা আছে, তবু আমি আপনাদের একটু একটু শর্টে বলে দিই যে ব্যাকটেরিয়া যেগুলো আছে সেগুলা সাধারণত লাংসের কিছু কিছু নর্মাল ব্যাকটেরিয়া ব্লাড স্ট্রিমে যেগুলো যায় সেগুলো লাংসের মাধ্যমে ফিল্ট্রেট হয়।
যখন আপনার টেট্রোলজি অফ ফ্যালট হচ্ছে, তখন আপনি ইনফান্ডিবুলার অবস্ট্রাকশনের কারণে সেটা লাংস যাইতে পারতেছে না। সেটা রাইট টু লেফট শান্ট হওয়ার কারণে সেই ব্লাডটা বাইপাস, পালমোনারি সার্কুলেশন বাইপাস করে আমাদের বডিতেই আবার চলে আসতেছে, যার ফলে ব্রেন অ্যাবসেস হওয়ার একটা পসিবিলিটি থেকে যায়। তারপর ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, ওই একই কাহিনী, যে টার্বুলেন্ট যে ব্লাড ফ্লো থাকে, টার্বুলেন্ট ব্লাড ফ্লোর কারণে সার্কুলেটিং যে ব্যাকটেরিয়া আছে সেগুলা এন্ডোকার্ডিয়ামের সাথে অ্যাটাচড হইতে সময় পায়। ঠিক আছে, সময় পাইলে সে অ্যাটাচড হয়ে যায় এবং মাল্টিপ্লাই করে যায়। এই ব্যাকটেরিয়ার সোর্স গুলো থাকতে পারে ডেন্টাল ইনফেকশন, ডেন্টাল প্রসিডিওর বা স্কিন ইনফেকশন থেকে এরা রেজাল্টে আসতে পারে। ডিলেড পিউবার্টি, ডিলেড পিউবার্টি কেন হয়? ক্রনিক হাইপোক্সেমিয়া, অনেক দিন ধরে ওই বাচ্চা অক্সিজেনের অভাব আছে, ওই অক্সিজেনের অভাবের কারণে তার অ্যাপেটাইট কমে গেছে, তার এক্সারসাইজ টলারেন্স কমে যায়, তার হচ্ছে গ্রোথ রিটার্ডেশন হয়, স্কেলেটাল ম্যাচুরেশনও কমে যায়, সেক্সুয়াল ডেভেলপমেন্টও কমে যায়। যার ফলে তার যে পিউবার্টি যে এজে আমরা এক্সপেক্ট করতেছিলাম সেই এক্সপেক্ট থেকে তার কম হয়। এই একই কারণে হচ্ছে আমরা জানি যে সায়ানোটিক হার্ট ডিজিজের ক্ষেত্রে, ক্রনিক সায়ানোটিক হার্ট ডিজিজের ক্ষেত্রে বাচ্চাদের গ্রোথ দিতে থাকে। ক্লাসিক্যাল টফের ক্ষেত্রে হার্ট ফেলোরটা আনকমন। আমি যেটা বলতেছিলাম যে যখন টফের মধ্যে ভিএসডিটা লার্জ ভিএসডি হবে, তখন লার্জ ভিএসডি থেকে তখন হার্ট ফেলোর হইতে পারে। তাহলে দেখি স্যারের বই কি কি জিনিস দেখা আছে। আচ্ছা, হাইপারসাইনোটিক স্পেল পলিসাইথেমিয়া হইতে পারে, অ্যাবসেস হইতে পারে, ডিঅক্সিজেনেটেড ব্লাড এন্টার টু দ্য সিস্টেমিক সার্কুলেশন ইন দ্য ব্রেন বাইপাসিং দ্য লাং উইদাউট ক্যারিং দ্য মাইক্রোঅর্গানিজম বাই দ্য পালমোনারি স্ক্যাভেঞ্জার সেল। এম্বোলিজম হইতে পারে, ডিলেড পিউবার্টি ক্রনিক হাইপোক্সিয়ার কারণে। এছাড়াও দেখেন পলিসাইথেমিয়ার কারণে হাইপারিডিসেমিয়া, গাউট, আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া, ব্লিডিং ডিসঅর্ডার বা কোয়াগুলোপ্যাথি এগুলো হইতে পারে। হার্ট ফেলোর ইজ আনকমন ইন ক্লাসিক্যাল টফ, মে অকার ইন দ্য পিঙ্ক টফ। নন কার্ডিয়াক কজ অফ হার্ট ফেলোর, ঠিক আছে? তাহলে আমাদের এই প্রশ্নটা একদম কয় কয় অক্ষরের, এক অক্ষর, দুই অক্ষর, তিন অক্ষর, চার, পাঁচ, ছয় অক্ষরের, ছয় শব্দের একটা কোশ্চেন, কিন্তু কোশ্চেনটা একটু অ্যাটিপিক্যাল। নন কার্ডিয়াক কজ অফ হার্ট ফেলোর, হার্ট ফেলোরের কজ, এটাই তো একটা এমসিকিউ। তার মধ্যে আবার ভাইয়া বলছেন যে নন কার্ডিয়াক কজ, তাহলে নন কার্ডিয়াক কজ খুঁজতে হবে। তাহলে কার্ডিয়াক যেসব জিনিস বা আছে সেসব জিনিস আমি বাদ দিয়ে দিই। তাহলে কার্ডাইটিস বাদ, রেড কালার দিয়ে। কার্ডিওমায়োপ্যাথি বাদ, কার্ডিও লেখা আছে। সিভিয়ার এনিমিয়া, না এটা তো হার্ট ফেলার। বেরি ঠিক আছে। ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, এটা তো কার্ডিয়াক ইফেক্ট, তাহলে এটাও বাদ। তাহলে এ, বি আর ই হচ্ছে ফলস, আর বাকি দুইটা হচ্ছে ট্রু। এভাবে আমরা সুন্দর একটা অ্যান্সার করতে পারতাম। কিন্তু সবসময় মনে রাখবেন, আপনাদের এফসিপিএস বা এমডি যে পরীক্ষায় আপনারা দেন না কেন, আপনাদের এমসিকিউ এর মধ্যে তিনটা এমসিকিউ ইজ ভেরি মাচ ইজি, আপনি এমনিই পারবেন। বলেন আপনি পাঁচটার মধ্যে তিনটা এমসিকিউ পাইলে আপনি কি এফসিপিএস এ পাশ করবেন? চার, পাঁচটার মধ্যে তিনটা এমসিকিউ মানে হচ্ছে 60% মার্ক। আপনি কি 60 মার্ক পাইলে পাশ করবেন? করবেন। তাহলে আপনার এই 60% মার্ক পাওয়া ইজি, কিন্তু আপনার আরেকটা এমসিকিউ বা আরেকটা অপশন দাগানো কঠিন। তাহলে আপনার তিনটা অপশন থাকবে একদম ইজি, একটা অপশন থাকবে ট্রিকি, আরেকটা অপশন থাকবে হচ্ছে অনেক কঠিন। তাহলে আপনার অ্যান্সার করতে হবে, ট্রিকি অ্যান্সারটা ঠিক মতো করতে হবে। অনেক কঠিন আপনি না পারলেও সমস্যা নেই, আপনি যদি পাঁচটার মধ্যে আটটা পারেন তাহলে কত পার্সেন্ট হইলো? 80% হইলো। 80% আপনি পাস করতে পারবেন? অবশ্যই পাস করতে পারবেন। তাহলে আপনার 80% আপনি ধরতে পারলেই হইলো। তাহলে আপনি যেটা পারবেন না সেটা নিয়ে টেনশন করার কিছু নেই, বরং যেটা ট্রিকি কোশ্চেন আছে আপনি একটু মাথা খাটাইলে সেটা নিয়ে চিন্তা করতে হবে। এরকমই একটা অপশন হচ্ছে অপশন বি, যেটা হচ্ছে অ্যাসফিক্সিয়াল কার্ডিওমায়োপ্যাথি। তাহলে হইতে পারে এটা কার্ডিয়াক কজ, কারণ কার্ডিওমায়োপ্যাথি তো তার হয়েছে। কিন্তু এই কার্ডিওমায়োপ্যাথি তার কেন হয়েছে? কারণ এই বাচ্চাটা ছোটবেলায় পেরিনেটাল অ্যাসফিক্সিয়া বা যে কারণে অ্যাসফিক্সিয়াল স্টেটে ছিল, মানে তার লাংসে প্রপার অক্সিজেন যায় নাই, মানে অক্সিজেনেশনটা হয় নাই ঠিক মতো, যার ফলে কার্ডিওমায়োপ্যাথি হয়েছে। তাহলে দোষ তো হার্টের না,
দোষ হচ্ছে হার্টের বাইরে কোনো মানুষের বা কোনো জিনিসের, তাহলে এই বি অপশনটা হচ্ছে হার্ট ফেলিওরের কজের ভিতরে আসবে না। না মানে নন কার্ডিয়াক কজের ভিতরে আসবে না। তাহলে নন কার্ডিয়াক কজ কি কি আছে দেখেন, ফ্লুইড ওভারলোড, সেপ্টিসেমিয়া, অ্যাসফিক্সিয়াল কার্ডিওমায়োপ্যাথি, সিভিয়ার অ্যানিমিয়া, বেরিবেরি, আর হচ্ছে থাইরোটক্সিকোসিস। এর মধ্যে অ্যানিমিয়া আর থাইরোটক্সিকোসিস হাই কার্ডিয়াক আউটপুট হার্ট ফেল তৈরি করে। আবার বলতে, যে হাই কার্ডিয়াক আউটপুট হার্ট ফেলিওর কারা কারা, তাহলে সিভিয়ার অ্যানিমিয়া আর হচ্ছে আমাদের হাইপারথাইরয়েডিজম। সিভিয়ার অ্যানিমিয়াতে কেন হয়? কারণ হচ্ছে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে বডিতে। হিমোগ্লোবিনের পরিমাণ বডিতে কম থাকলে হার্ট তো, বডি তো আর ওইটা বুঝে না যে হিমোগ্লোবিন কম না রক্ত কম। বডি বলে যে আমার লাগবে রক্ত, আল্লাহ তুমি যেভাবেই হোক ম্যানেজ করো। কারণ হার্ট কি করে যে বারবার বেশি বেশি রক্ত পাঠায়, যে হিমোগ্লোবিন কম কিন্তু বেশি বেশি পাঠায়, যাতে এই ওই এরিয়াটা মিট আপ হয়, মানে যতটুকু তার দরকার সেই প্রয়োজনটা যাতে তার মিট আপ হয়। তাহলে বেশি বেশি পাঠাইতে পাঠাইতে কি হয়, এক সময় তার কার্ডিয়াক আউটপুটটাই বেশি হয়ে যায়। বডি ওই ইনক্রিজড কার্ডিয়াক আউটপুটকে কম্পেনসেট করে নেয়, যার ফলে পারসিস্টেন্ট ওভারলোড হইতে থাকে এবং সেখান থেকে হার্ট ফেলিওর হয়। তাহলে হচ্ছে হাই আউটপুট হার্ট ফেলিওর আর কি। আর হাইপারথাইরয়েডিজমের সেম জিনিস, যে মেটাবলিজম বেশি হয় যার ফলে অক্সিজেন ডিমান্ড বেশি থাকে। অক্সিজেন ডিমান্ড যখন বেশি হয় তখন হার্ট রেট এবং কন্ট্রাক্টিলিটি বেড়ে যায়, তখন হচ্ছে কার্ডিয়াক আউটপুট বাড়ে। এছাড়া হচ্ছে বেরি যেটা আমরা বললাম, ওয়েট বেরি এটার মধ্যেও আপনার হাই আউটপুট কার্ডিয়াক ডিফেক্ট থাকতে পারে, কার্ডিয়াক ফেলিওর থাকতে পারে। ঠিক আছে, হোয়াট আর দ্য ফিচার অফ দ্য লেফট হার্ট ফেলিওর? আচ্ছা, তার মানে লেফট হার্ট ফেলিওর মানে বলছে যে এই তো শুধু হার্ট ফেলিওর বলাটাই, দেখেন লেফট হার্ট ফেলিওর বলছে, লেফট হার্ট ফেলিওর বলছে মানে রাইট হার্ট ফেলিওরও আছে। ঠিক আছে, তাহলে লেফট হার্ট ফেলিওর আর রাইট হার্ট ফেলিওরের মধ্যে পার্থক্য, লেফট হার্ট, লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকল নিয়ে তৈরি। তারা কাকে সাপ্লাই দেয়? তারা হচ্ছে ফুল বডিকে সাপ্লাই দেয়। আর রাইট হার্ট হচ্ছে রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল, তারা কার থেকে অক্সিজেন নেয়, মানে ব্লাড নেয়, ফুল বডি থেকে ব্লাড নেয়। যদি লেফট হার্ট ঠিক মতো কাজ না করে তাহলে বডির প্রপার অক্সিজেন পাবে না। ঠিক আছে, বডিতে প্রপার অক্সিজেন যদি না পায় তাহলে আরেকটা জিনিস হইতে পারে, লেফট হার্ট যদি ঠিক মতো না কাজ করে তাহলে পালমোনারি হাইপারটেনশন বাড়তে থাকবে। কারণ সব ব্লাড তো লাংসে গিয়ে ভিড় লাগাই, জাম লাগাই ফেলছে, যে সামনে যাওয়ার তো রাস্তা নাই, কারণ লেফট হার্ট তো কাজ করতে পারতেছে না। তাহলে সব, রাইট হার্ট তো ঠিকই কাজ করতেছে, রাইট হার্ট পাম্প করতে 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 ব্লাড সব পালমোনারি ব্লাড নিয়ে যাচ্ছে, তাহলে রেসপিরেটরি ডিস্ট্রেস, পালমোনারি ব্লাড ফ্লো বাড়তেছে, হাইপারটেনশন হচ্ছে, রেসপিরেটরি ডিস্ট্রেস হইতে পারে। এই রেসপিরেটরি ডিস্ট্রেসই তো ডাকিপনিয়া হইতে পারে। বেজাল ক্রিপিটেশন কিভাবে হইতে পারে? এত ব্লাড আপনি পালমোনারি সার্কুলেশনে দিচ্ছেন 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 যে একসময় সেখান থেকে ইডিমা হয়ে গেল, তাই এইখান থেকে বেজাল ক্রিপিটেশন হইতে পারে। রেস জিবিপি আর হচ্ছে টেন্ডার হ্যাপাটোমেগালি, এই দুইটা হবে না। এই দুইটা হচ্ছে রাইট হার্ট ফেলিওরের কজ। রাইট হার্ট ফেলিওরের রেস জিবিপি আর টেন্ডার হ্যাপাটোমেগালি কেন হয়? রাইট হার্ট ফেলিওর যখন, রাইট হার্ট যখন ফেল করলো তখন কি করবে, সে যে ভেনাস রিটার্ন নিত সে ভেনাস রিটার্ন নিবে না। সে উপর থেকে ব্রেন থেকে যে ভেনাস রিটার্ন আসতো জুগুলার ভেইন দ্বারা, সেই ভেনাস রিটার্ন সে নিবে না, যার ফলে জুগুলার ভেনে ব্লাডের পরিমাণ বাড়তে থাকবে, ডিওক্সিজেনেটেড ব্লাডের পরিমাণ বাড়তে থাকবে, তখন জিবিপি রেইজড হবে। আর নিচের থেকে যত সার্কুলেশন থেকে যত ব্লাড আসার কথা ছিল ইনফিরিয়র এক্সট্রিমিটি থেকে, সব ব্লাড বা আমাদের গাট থেকে যে ব্লাড গুলো আসতেছিল সেই ব্লাড গুলা কই গিয়ে ভিড় জমাবে? ইনফেরো ভেনা কাভাতে ভিড় জমাবে। ইনফেরো ভেনা কাভা কার সাথে কানেক্টেড আছে? লিভারের সাথে কানেক্ট আছে, লিভারে গিয়ে বীর্য জমাবে। লিভারে গিয়ে ব্লাড জমতে 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 সেই লিভারও বড় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে রাইট হার্ট ফেলিওরের ফিচার। ওকে, তাহলে হচ্ছে এখানে পালমোনারি সার্কুলেশন ওভারলোড হয় লেফট হার্ট ফেলিওরের ক্ষেত্রে, যার ফলে রেসপিরেটরি ডিস্ট্রেস, ট্রাকিপনিয়া, কফ আর বেদালে ক্রিপিটেশন, মানে সব লাংস রিলেটেড কজ হয়। আর ফিচার অফ দ্য সিস্টেমিক সার্কুলেশন ওভারলোড হইলে সিস্টেমিক রিলেটেড কজ হয়, যেমন হ্যাপাটোমেগালি, রেস জিডিপি,
বা বডিতে যেহেতু ভেনাসিটার নাই, হয়তো বডির পানি বডিতেই রয়ে গেছে, ডিপেন্ডেন্ট ইডিমা ফরমেশন করবে, আপার অ্যাবডোমিনাল পেইন ফরমেশন করবে। ক্লাসিক্যাল স্কিন ফাইন্ডিংস অফ দ্য ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। তাহলে অসলার নোডস, জ্যানুয়েলেশন, স্প্লিন্টার হেমোরেজ, এরাইথেমা নোডোসা, মালার র্যাশ। আচ্ছা, যারা আমরা একটু একটু পড়াশোনা করছি, একটু বেশি না, তারা কিন্তু হচ্ছে মালার র্যাশ সম্পর্কে একটু ধারণা আছে, যে মালার র্যাশ আমরা সাধারণত এসএবিতে পাই বা এরকম কিছু, বাটারফ্লাই র্যাশ, মালার র্যাশ, এরকম আমরা শুনছি এরকম কিছু একটা। এরাইথেমা নোডোসাম, এটা একটু টিপিক্যাল অ্যাটিপিক্যাল হয়ে গেল। এরাইথেমা নোডোসাম আমরা অনেক জায়গায় পাইতে পারি। তাহলে অসলার নোডুল, জ্যানুয়েলেশন এন্ড স্প্লিন্টার হেমোরেজ, এগুলো আসলে ছবি দেখলে আপনারা ভালো বুঝতে পারবেন। আমরা পরের পেজে ছবিতে যাই। কিন্তু অসলার নোডুল সাধারণত কি, ছবিটা দেখে দেখে বললে আই থিঙ্ক বেটার। আচ্ছা, এটা হচ্ছে অসলার নোডুল। এই অসলার নোডুল হচ্ছে ইন্টারডার্মাল নোডুল, ঠিক আছে? এটা সাধারণত পেইনফুল থাকে, এরাইথেমেটাস হয়, প্যাড অফ দ্য ফিঙ্গার অ্যান্ড টোস এর মধ্যে এটা থাকে। এইটা ইমিউন কমপ্লেক্স ডিপোজিশনে হয় স্মল ভেসেল ভাস্কুলাইটিস এর কারণে, ঠিক আছে? এটা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এর মধ্যে পাওয়া যায়, এটা তো আমরা দেখতেছি। এটা হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এর ক্লিনিক্যাল ফিচারের মধ্যে আমরা দেখলাম অসলার নোডুল পাওয়া যায়। জেনুয়েলেশন, জেনুয়েলেশন আবার হচ্ছে পেইনলেস, এটাও এরিথ্রোমেটাস, কিন্তু এইটার হচ্ছে কজ কিন্তু ইনফ্লামেশন না বা ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন না। এটার কজ হচ্ছে একটা সেপটিক এনবলাই এসে স্মল ব্লাড ভেসেলে গিয়ে জমা হয়ে যায়, তার মানে ভেজিটেশন হয়। এই ভেজিটেশন হওয়ার কারণে এই জায়গার মধ্যে লাল হয়ে যায়, তাহলে সেপটিক এনবলাই এসে জমা হয়। এটাও হচ্ছে আমরা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসে পাই। স্প্লিন্টার হেমোরেজ, এটা হচ্ছে ডার্ক রেড একটা লিনিয়ার লেশন থাকে, লিনিয়ার রেড কালার হইতে পারে, ব্রাউনিশ কালারও হইতে পারে, ফিঙ্গার নেইল বা টো নেইল এর মধ্যে সাধারণত পাওয়া যায়। এইটার কজ কি, এটার কজও হচ্ছে জেনুয়েলেশনের মধ্যে নিয়ে একটা সেপটিক এনবলাই বা মাইক্রো এমবলাই, এটা স্মল ভেসেলকে ড্যামেজ করে। তাহলে এই তিনটাই হচ্ছে আমরা পাই ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এর মধ্যে। এরাইথেমা নোডোসা আমরা অনেক জায়গায় পাই। এরাইথেমা নোডোসা সাধারণত একটা সাবকিউটেনাস ফ্যাটের ইনফ্লামেশন, ঠিক আছে? এটা স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, টিউবারকুলোসিস, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, সার্কোইডোসিস, এগুলাতে আমরা সাধারণত পাই। ম্যালার র্যাশের আরেকটা নাম হচ্ছে বাটারফ্লাই র্যাশ, এটা রিলেটেড হচ্ছে সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটোসিস। তাহলে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এর ক্ষেত্রে আপনারা সহজে মনে রাখতে পারেন হচ্ছে জোন্স দিয়ে, যে হচ্ছে জেনুয়েলেশন, অসলার নোডিউল, আর ও আর এন দিয়ে হচ্ছে নেল স্প্লিন্টার হেমোরাস। তারপরের প্রশ্নতে আমরা চলে আসছি নন প্লুরাল কজ অফ দ্য রেসপিরেটরি ডিস্ট্রেস, মানে রেসপিরেটরি ডিস্ট্রেস হবে কিন্তু কজ হচ্ছে প্লুরাল হওয়া যাবে না। তাহলে দেখি কি কি জিনিস আছে। একটা হচ্ছে নন প্লুরাল কজ অফ দ্য রেসপিরেটরি ডিস্ট্রেস এর মধ্যে ভাইরাল ব্রঙ্কিওলাইটিস। ওকে, ব্রঙ্কিওলাইটিস তো প্লুরাল রিলেটেড না, তাহলে এটা ট্রু। নিউমোনিয়াও প্লুরাল রিলেটেড না। এই যে এই জায়গার মধ্যে আমরা ভুল করে ফেলি, নিউমোনিয়াকে চিন্তা করি যে এটা তো প্লুরা রিলেটেড, কিন্তু প্লুরা মানে প্লুরা কিন্তু লাংস, প্লুরা মানে হচ্ছে লাংস এর কাভারিং, ঠিক আছে? তাহলে নিউমোনিয়া হচ্ছে নন প্লুরার ক্ষেত্রে ট্রু, প্লুরাল ইফিউশন এটা প্লুরাল রিলেটেড। তারপরে হচ্ছে হার্ট ফেলিওর, এটা নন প্লুরাল কজ, আর নিউমোথোরাক্স এটা হচ্ছে প্লুরাল। আমরা যদি দেখি এয়ারওয়ে, আপার এয়ারওয়ে অবস্ট্রাকশনের কারণে ক্রুপ হইতে পারে, অ্যাকিউট এপিগ্লোটাইটিস হইতে পারে, লোয়ারের ক্ষেত্রে ব্রঙ্কিওলাইটিস, হাবিজাবি জিনিসপত্র, লাং প্যারেনকাইমার ক্ষেত্রে নিউমোনিয়া, লাং অ্যাবসেস, প্লুরাল ক্ষেত্রে নিউমোথোরাক্স, পোর ডিফিউশন, এমপাইমা, থোরাসিস, এগুলো হয় সাধারণত। এই যে নন রেসপিরেটরি ইলনেস, এটাও কিন্তু পরীক্ষাতে আসতে পারে।
যে নন রেসপিরেটরি ইলনেস কোনগুলোর কারণে রেসপিরেটরি ডিস্ট্রেস, হার্ট ফেলিওর, মেটাবলিক অ্যাসিডোসিস যেমন ডিকেএসিকিডি, সিভিয়ার অ্যানিমিয়া, গাঁট হার্নিয়েশন বা ডায়াফ্রাগমেটিক হার্নিয়া এগুলোর কারণে হতে পারে। এছাড়া সিস্টিক ফাইব্রোসিস, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ এগুলোর কারণে রেসপিরেটরি ডিস্ট্রেস বা রেসপিরেটরি ক্রাইসিস হইতে পারে। আচ্ছা, চেস্ট এক্সামিনেশন ফাইন্ডিংস ইন দ্য নিউমোথোরাক্স আর কি কি হইতে পারে? রেস্ট্রিক্টেড চেস্ট মুভমেন্ট হইতে পারে, হ্যাঁ, যে সাইডের চেস্ট মুভমেন্ট সে পাশে রেস্ট্রিক্ট হয়ে যাবে, যে পাশে আপনার নিউমোথোরাক্স আছে। ট্রাকিয়া অপোজিট সাইডে শিফট হবে, কারণ বাতাস ঠেলে ট্রাকিয়াকে অপোজিট সাইডে নিয়ে আসবে। স্টোনিডাল পারকাশন নোড, ওকে। স্টোনিডাল কেন হবে? কারণ ভিতরে তো বাতাসই আছে, তাই না? ভিতরে যদি অন্য কিছু থাকতো তাইলে না আমি চিন্তা করতাম যে স্টোনিডাল হইতে পারে। মাটি থাকতো ভিতরে, পানি থাকতো, যদি শক্ত কিছু থাকতো তাইলে আমাদের স্টোনিডাল পারকাশন নোড হইতে পারতো। ডিক্রিজ ব্রেথ সাউন্ড অন দ্য এফেক্টেড সাইড, ইয়েস। ব্রঙ্কিয়াল ব্রিদিং অন দ্য অস্কালটেশন, আসলে ব্রেথ সাউন্ড যেটা সেটাই রিডিউসড হয়ে যায় বা পাওয়া যায় না, সেই জায়গার মধ্যে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড ইজ ফলস। তাহলে আমরা যদি নিউমোথোরাক্সেরটা দেখি, যে নিউমোথোরাক্সেরটা এই পাশে আছে, তাহলে নিউমোথোরাক্স হচ্ছে রেস্ট্রিক্টেড অন এফেক্টেড সাইড, শিফটেড টু অপোজিট সাইড। পারকাশন নোট হচ্ছে হাইপার রেজোনেন্ট, কারণ ওই জায়গার মধ্যে শুধু বাতাস আছে। ব্রেথ সাউন্ডটা অ্যাবসেন্ট, ব্রেথ সাউন্ড বেসিকুলার না, ব্রঙ্কিয়াল না। ব্রঙ্কিয়াল কার? নিউমোনিক কনসলিডেশনের ক্ষেত্রে ব্রঙ্কিয়াল পাই আমরা। তারপরে ভোকাল রেজোনেন্সটা ডিক্রিজ হবে, অ্যাডেড সাউন্ড কোনোটা থাকবে না। হুইজ, কজ অফ হুইজ ইন দ্য চিলড্রেন, হুইজ কি? ফার্স্ট অফ অল হচ্ছে এই কথা। হুইজ হচ্ছে একটা শব্দ যেটা আমরা স্টেথোস্কোপ ছাড়া শুনতে পাই, ঠিক আছে? ইট ইজ এ কন্টিনিউয়াস মিউজিক্যাল সাউন্ড, যেটা হচ্ছে ন্যারো এয়ারওয়ে দিয়ে এয়ার ফ্লো যখন হয় তখন আমরা এক্সপাইরেশনের সময় শুনতে পাই, এক্সপাইরেশনের সময় শুনতে পাই, ঠিক আছে? কোন কোনগুলো হইতে পারে? কজ অ্যাজমাতে হইতে পারে, ব্রঙ্কিওলাইটিসে হইতে পারে, ইয়েস। ফরেন বডি অ্যাসপিরেশনে হইতে পারে, ভাইরাল ইনডিউসড উইজ হইতে পারে, সিস্টিক ফাইব্রোসিসও আমরা উইজ পাইতে পারি, ব্রঙ্কোপালমোনারি ডিসপ্লাসিয়াতে উইজ পাইতে পারি, কিন্তু পালমোনারি ইফিউশন আর পালমোনারি নিউমোথোরাক্সে উইজ পাইতে পারি পারি কি পারি না, এটাই হচ্ছে এখন কথা। মুখস্থ করা তো আর যাবে না। দেখেন, আমি একই জিনিস বলছিলাম যে যখন একটা ন্যারো এয়ারওয়ে দিয়ে এয়ার ফ্লো করবে তখনই আমরা একটা হার্শ মিউজিক্যাল সাউন্ড শুনতে পারবো। নিউমোথোরাক্স এবং প্লাল ডিফিউশন এই কোনোটার মধ্যে ন্যারো এয়ারওয়ে হওয়ার কোনো পসিবিলিটি নাই। বাকি যেগুলো বললাম, ব্রঙ্কিওলাইটিস, ব্রঙ্কিয়াল অ্যাজমা, সবগুলো হচ্ছে ইনফ্লামেটরি। তারপর হচ্ছে ফরেন বডি অ্যাসপিরেশনও যদি করে তাহলে আপনার যে ওয়াল, আপনার যে প্যাসেজ আছে সেই প্যাসেজটা আপনি ন্যারো ডাউন করে ফেললেন। ন্যারো ডাউন যখন করে ফেললেন তখন সেখান থেকে ওই উইজ সাউন্ড আপনি পেতে পারেন। তাহলে এ বি সি ট্রু। যখন আপনি উইজের মানে বুঝে যাবেন, উইজের প্যাথোলজি বুঝে যাবেন, তখন আপনার প্লাল ফিউশন আর নিউমোথোরাক্স দাগানোর আগে 100 বার চিন্তা করবেন যে এটা কেন হবে। উইজ, উইজের মেকানিজমের মধ্যে তো এরা পড়ে না। ইন্সপাইরেটরি উইজ হইতে পারে, ইন্সপাইরেটরি উইজ কে আমরা সাধারণত বলি হচ্ছে স্ট্রাইডর, ঠিক আছে? আচ্ছা, উইজ কই কই পাই আমরা? ব্রঙ্কিয়াল অ্যাজমা, ব্রঙ্কিওলাইটিস, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, সিস্টিক ফাইব্রোসিস, ফরেন বডি ইন দ্য লাং, ট্রপিক্যাল পালমোনারি ইওসিনোফিলিয়া। Seizure not associated with fever may occur due to, not associated with fever, তাহলে বোঝা যাচ্ছে ইনফেকশন হবে না। ইনফেকশন, এই যে এটা হচ্ছে ইনফেকশন হইতে পারে, এটা ইনফেকশন হইতে পারে। তাহলে এই দুইটা ইনফেকশন রিলেটেড, মানে এই দুইটাতে জ্বর আসতে পারে। বাকি হাইপোক্যালসেমিয়া, হাইপোক্যালসেমিয়া, এপিলেপসি এটার কারোরই জ্বর আসার সম্ভাবনা নাই। মানে অ্যাসোসিয়েটেড যদি কমপ্লেন না থাকে, সেইজার রিলেটেড কোনো জ্বর আসার পসিবিলিটি নাই। তাহলে এরা তিনজনই হচ্ছে ট্রু, বাকিগুলো হচ্ছে false। মাঝে পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে মেটাবলিক অ্যাবনরমালিটি দ্যাট কজেস সেইজার, হাইপোগ্লাইসেমিয়া, হাইপোক্যালসেমিয়া, হাইপো এবং হাইপার বোথ নাট্রেমিয়া, হাইপোম্যাগনেসিয়ামিয়া এন্ড পাইরোডক্সিন ডেফিসিয়েন্সি এন্ড ডিপেন্ডেন্সি, দুইটাই ট্রু। হাইপোনাট্রিমিয়া, হাইপারনাট্রিমিয়া নিয়ে হয়তো
6 থেকে 7 বার প্রশ্ন আসছে যে একটা বাচ্চা, তার সিভিয়ার ডিহাইড্রেশন, তার বাচ্চার দাদি কি করছে, 1 গ্লাস পানির মধ্যে একটা স্যালাইন পুরা দিছে, তারপরে সেই স্যালাইন 1 চামচ ওই বাচ্চারে খাওয়াইছে, 1 চামচ করে অনেকবার খাওয়াইছে। তারপরে বাচ্চা কনভালশন নিয়ে বা ল্যাথার্জিং নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তার যে ল্যাথারিজিনেস বা কনভালশনের কজ কি, উত্তর হচ্ছে হাইপারনেট্রিপিয়া। এই প্রশ্ন 5 থেকে 6 বার আসছে। আচ্ছা, তাহলে সিএসএফ স্টাডি ইন দ্য ফেব্রুয়ারি সিজার কি কি জিনিস ইন্ডিকেট করে আমরা দেখতে থাকি। তাহলে যে জায়গায় ছিলাম, যে সিএসএফ স্টাডি ইন দ্য ফেব্রুয়ারি সিজারে কি কি জিনিস ইন্ডিকেট করে, ইনফ্যান্ট 6 মাসের যদি কম হয় উইথ ফিভার এন্ড সিজার, তাহলে আমরা করতে পারি। সিক লুকিং ইনফ্যান্ট যদি 6 মাসের কম হয় তাহলে করতে পারে রুটিন ইভ্যালুয়েশন অফ সিম্পল ফেব্রুয়ারি সিজার। বোঝা যাচ্ছে যে এটা ঠিক না, রুটিন ইভ্যালুয়েশন কেন করব? রুটিনলি আমরা ফেব্রুয়ারি সিজারে সিএসএফ স্টাডি করি না। ফুললি ইমিউনাইজ চাইল্ড যদি থাকে তাহলে আমরা করি না। যদি চাইল্ডের ইমিউনাইজেশন হিস্ট্রি ইনকমপ্লিট থাকে তাহলে করা যেতে পারে। চাইল্ড হ্যাভ বিন প্রি ট্রিটেড উইথ দ্য অ্যান্টিপাইরেটিক। এই জায়গার মধ্যে আপনারা সবাই ট্রু দিচ্ছেন, কিন্তু এটা ফলস, এখানে লেখা ফলস। এখন দেখি আপনাদের মধ্যে কেউ বলেন যে এটা কেন ফলস হইল। বই কিন্তু এরকম আছে না। দেখি কেউ একজন মাইক অন করে বলেন যে এটা কেন ফলস হয়েছে। অ্যান্টিবায়োটিক হবে। হ্যাঁ, গুড। তাহলে অ্যান্টিবায়োটিক হবে। চাইল্ড হ্যাভ বিন প্রি ট্রিটেড উইথ অ্যান্টিবায়োটিক। অ্যান্টিপাইরেটিক দ্বারা সে তো ট্রিটেড হবেই, কারণ সে তো জ্বর নিয়ে আসছে, সে তো তাপা খাবেই। তাহলে অ্যান্টিবায়োটিক দ্বারা ট্রিটেড হয়েছে কিন্তু তবুও তার কনভালশন হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের একটা সিএসএফ স্টাডির ইন্ডিকেশন হয়ে যায়। তাহলে এই জায়গায় অ্যান্টিপাইরেটিক না হয়ে এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক হইতে হবে। অল ইনফ্যান্ট 6 মান্থের নিচে যদি হয়, যাদের হচ্ছে হু পারসিস্টেড, কারণ 6 মাসের নিচের বাচ্চা যারা আছে তারা তো ফেব্রুয়ারি সিজারের যে এইজ, এইজের ভিতরে পড়ে না। 6 মাস থেকে 59 মাস পর্যন্তই তো আমাদের ফেব্রুয়ারি সিজারের রেঞ্জ। 6 মাসের নিচে যারা আছে তারা ফার্স্টে মেনিনজাইটিস, পরে ফেব্রুয়ারি সিজার, ঠিক আছে। তারপর হচ্ছে 6 থেকে 12 মাস যেসব বাচ্চার ইমিউনাইজেশন হিস্ট্রি আননোন, আর অথবা ইমিউনাইজেশন হিস্ট্রি আপনি জানেন কিন্তু সেখানে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বি আর নিউমোকক্কালের ভ্যাকসিন দেওয়া নাই, ঠিক আছে। আর প্রি ট্রিটেড উইথ অ্যান্টিবায়োটিক্স আর এনি ক্লিনিক্যাল সাইন এন্ড সিমটমস কনসার্নিং দ্য সিএসএফ স্টাডি। তাহলে এই যে এই জায়গার মধ্যে এনি ক্লিনিক্যাল সাইন এন্ড সিমটম কনসার্নিং দ্য মেনিনজাইটিস, এই জিনিসটা যে বেনিফিট অফ ডাউটের মাধ্যমে অনেক স্যাররা হচ্ছে সিএসএফ স্টাডি করে ফেলে। প্রথম অ্যাটাক যদি হয় ফেব্রাল সিএসএফ, তাহলে সিএস স্টাডি করে ফেলে যে সাইন সিমটম তো রিজেম্বল করে হচ্ছে মেনিনজাইটিসের সাথে, তাই তো। তাহলে এই বেনিফিট অফ ডাউটের উপরে ভিত্তি করে প্রথম কেসের ক্ষেত্রে আপনারা সিএস স্টাডি করতে পারেন। ফিচার অফ দ্য মেনিনগোকক্কাল মেনিনজাইটিস। আচ্ছা, মেনিনজাইটিস, এক মেনিনজাইটিসের ফিচার দিলেই তো অনেক কঠিন হয়ে যায়, তার মধ্যে আবার দিচ্ছে মেনিনগোকক্কাল মেনিনজাইটিস, মানে এর মধ্যে তাহলে স্পেশাল কি আছে? মেনিনগোকক্কাল মেনিনজাইটিসের মধ্যে স্পেশাল আছে তার র্যাশ। তাহলে পেটিকি পারপুরাল র্যাশ। আচ্ছা, এরকম জিনিস আমাদের মাথায় একটু কম আসে যে মেনিনগোকক্কাল র্যাশ মানে আমরা চিন্তা করি যে পেইনফুল নেক্রোটিক র্যাশ, এটা অপশনে থাকবেই। কিন্তু যখন এটা আমাদের অপশনে থাকে না,
তখন আমরা একটু কনফিউজড হয়ে যাই যে পেটিকেল পারফোরার র্যাশ আসলে উত্তর হয়েছে কিনা। তাহলে ইয়াস, মেনিনগোকক্কাল মেনিনজাইটিস এর ক্ষেত্রে পেটিকেল পারফোরাল র্যাশ থাকে। কারণ এই র্যাশটার কজ কি, মানে পেটিকে পারফোরাল র্যাশ কেন হয়? মেনিনগোকক্কায় কি হয়, ব্লাড স্ট্রিমে যায়, সেখানে সে ব্যাকটেরিয়া করে। এই ব্যাকটেরিয়া করার পর তারা এন্ডোটক্সিন রিলিজ করে। এই এন্ডোটক্সিন গুলা ভাস্কুলার এন্ডোথেলিয়ামকে ড্যামেজ করে এবং কোয়াগুলেশনকে অ্যাক্টিভেশন করে ফেলে। তো কোয়াগুলেশন যখন অ্যাক্টিভেট করে তখন স্মল ভেসেলে ব্লিডিং এর মাধ্যমে পেটিকে পারপোরা ডেভেলপ করে। এই র্যাশ গুলো ইউজুয়ালি নন ব্লাঞ্চিং, ব্লাঞ্চ করলে এইটা রিমুভ হবে না। তারপর টেন্ডার ম্যাকুল ওভার ফেস, মেনলি এটা হচ্ছে ফলস। টেন্ডার ম্যাকুল ওভার দ্য ফেস ইজ নট ট্রু। মেনিনগোকক্কাল মেনিনজাইটিসের ক্ষেত্রে ফেসের থেকে এক্সট্রিমিটিতে সবচেয়ে বেশি র্যাশটা পাওয়া যায়, মানে ট্রাঙ্ক এবং লোয়ার লিমস এর ক্ষেত্রে সবচেয়ে বেশি ইনভলভমেন্ট হয়। ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, এটা তো আমরা জানি যে এটা ট্রু। একটু আগে আমরা এটা সম্পর্কে আলোচনা করলাম যে এই যে এন্ডোটক্সিন রিলিজ হয়, অ্যাক্টিভেশন পাথওয়ে করে, যার ফলে ডিআইসি ডেভেলপ করতে পারে। ঠিক আছে। হাইপারটেনশন সাধারণত হয় না। এই জায়গার মধ্যে হচ্ছে সেপটিক শক হয়, সেপটিক শকের কারণে হাইপোটেনশন হয়। হাইপোগ্লাইসেমিয়া ইজ ট্রু, কারণ ওই যে ব্লাডের মধ্যে যে ব্যাকটেরিয়া আর হচ্ছে ডাব্লিউবিসি, এরা দুজন মিলে ইচ্ছা মতো গ্লুকোজ খাওয়া শুরু করে দেয়। আর এই গ্লুকোজ খাওয়া যখন শুরু করে দেয় তখন হচ্ছে এই হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায় আর কি, গ্লুকোজের ডিমান্ড বেড়ে যায়, যার ফলে বডিতে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায়। ঠিক আছে, বই কি লেখা আছে দেখি। তাহলে এই যে মেনিনগোকক্কাল র্যাশের গুলো, এইগুলা কিন্তু এরকম সেন্ট্রাল নেক্রোসিস থাকে, মাঝখানে কালো কালো অংশ হয়ে যায়। এটা সাধারণত এক্সট্রিমিটি এবং ট্রাঙ্কে হয়। ঠিক আছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এছাড়াও মার টক্সিসিটি থাকে পেশেন্টের, আর এছাড়া মেনিনজিয়াল ইরিটেশন সাইন কিন্তু এর মধ্যে থাকবেই। এই কারণ ওই তো একটা মেনিনজাইটিস হইতে পারে মেনিনগোকক্কাসের কারণে, কিন্তু মেনিনজিয়াল ইরিটেশন সাইন, ইরিটেশনের যে সাইন গুলো আছে সেগুলো এখানে থাকবে। A feature of shock, low pulse volume, low BP, narrow pulse pressure, prolonged CRT এগুলো থাকে। CSF study in the pyogenic meningitis, খুবই ইম্পর্টেন্ট একটা পড়া। পন্ডি অ্যাটিপিক্যাল বইয়ের মধ্যে আপনাদের ভাইরাল মেনিনজাইটিস, পাইজেনিক মেনিনজাইটিস এবং টিউবারকুলার মেনিনজাইটিস এর পার্থক্য দেওয়া আছে। খুবই খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই পড়ে যাবেন পরীক্ষা। তাহলে লিম্ফোটিক প্রিডমিনেন্স এই জায়গার মধ্যে হইতে পারে। লিম্ফোটিক প্রিডমিনেন্স হইতে পারে কিভাবে হইতে পারে, যে যদি সেটা ভাইরাল কোনো কজ হয়। তাহলে পায়োজেনিক ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস এর ক্ষেত্রে নিউট্রোফিলিক প্রিডমিনেন্স হবে, যেহেতু ব্যাকটেরিয়াল ইনফেকশন এই জায়গার মধ্যে ইনভলভ হয়। ডাব্লিউবিসি কাউন্ট বেশি থাকবে এবং সে জায়গার মধ্যে নিউট্রোফিলিক প্রিডমিনেন্ট থাকবে, 80 to 90% নিউট্রোফিলই থাকবে। ঠিক আছে। সিএসএফ এর প্রোটিনটা বেড়ে যাবে। ইয়েস, প্রোটিন বাড়বে। মেকানিজম কি, যে পারমিয়াবিলিটি বেড়ে যাওয়ার কারণে, এখানে ইনফ্লামেশনের কারণে ব্লাড ব্রেন ব্যারিয়ার ড্যামেজ হয়ে যায়। ব্লাড ব্রেন ব্যারিয়ার ড্যামেজ হওয়ার কারণে প্রোটিন ওই ফাঁক দিয়ে বেশি পরিমাণ ভেতরে ঢুকে যায়, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে এই যে আমাদের ব্যাকটেরিয়া গুলোও তো কোনো না কোনো ভাবে প্রোটিন দিয়ে তৈরি। এই প্রোটিন গুলো সব মিলে প্রোটিন লোডকে বাড়ায়। ক্রিস্টাল ক্লিয়ার সিএসএফ, এটা তো বোঝাই যাচ্ছে এটা ভুল কথা। ক্রিস্টাল ক্লিয়ার হবে না, টার্বিড, ক্লাউডি, মাঝে মাঝে পুরুলেন্ট কালারের হইতে পারে। কেন? কারণ লিউকোসাইটোসিস বেশি, সেলুলার ডেবরিস বেশি, প্রোটিন বেশি, এগুলার কারণে। ডিক্রিজ গ্লুকোজ, ইয়েস, কারণ যে ব্যাকটেরিয়া ঢুকছে, ব্যাকটেরিয়া ঢুকে কি করছে, গ্লুকোজকে খায় ফেলছে। আবার ব্যাকটেরিয়া যে লিউকোসাইটকে অ্যাক্টিভেট করতেছে, সে লিউকোসাইটও কাজ করার জন্য গ্লুকোজকে খায় ফেলতেছে। আর ইনক্রিজ সিএসএফ ক্লোরাইড লেভেল, ইনক্রিজ
ক্লোরাইড লেভেল এটা সাধারণত নর্মাল অথবা ডিক্রিজ হয়। ডিক্রিজটা হয় হচ্ছে টিউবারকুলার মেনিনজাইটিস আর ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের কারণে। তাহলে ক্লোরাইড কেন কমে যায় বা ক্লোরাইড কেন বেড়ে যায়, এটা হচ্ছে কথা। ক্লোরাইডের কাজ কি? ক্লোরাইডটা সিএফসিএফ এর মধ্যে ক্লোরাইডের অল কমে যাওয়ার কারণ হচ্ছে যে তার যে ট্রান্সপোর্টেশন আর মেটাবলিজম সেটা হচ্ছে মেনিনজিয়াল ইনফ্লামেশনের কারণে কমে যায়। স্পেশালি কমে হচ্ছে টিউবারকুলার মেনিনজাইটিসে, ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসেও এটা কম অথবা নর্মাল থাকতে পারে। ঠিক আছে, ঠিক আছে, আমরা দেখি বই কি লেখা আছে। অ্যাপিয়ারেন্স হচ্ছে হ্যাজি, ক্লাউডি, প্রোলেন্ট, ইউজুয়ালি এলিভেটেড প্রেসার, নিউট্রোফিল হচ্ছে লিউকোসাইটোসিস, সেল কাউন্ট কতটুকু, ডিক্রিজ গ্লুকোজ লেভেল ডিক্রিজ 1/3 of the blood glucose, প্রোটিনটা ইনক্রিজ, ক্লোরাইড ডিক্রিজ। গ্রাম স্টেইনে করলে অর্গানিজম আমরা দেখতে পারি ব্যাকটেরিয়াল অ্যান্টিজেন ডিটেকশন পিসিআর মেবি পজিটিভ, কালচারে পজিটিভ অর্গানিজম গ্রো করতে পারে। ওকে, আমরা সবকিছু আলোচনা করে ফেলছি। The clinicopathological complication of the increased Ixol মানে intracranial space occupying lesion, তাহলে impaired systemic circulation, এটা আমরা আন্দাজ দিতে পারি, আন্দাজে ট্রু দিব। ঠিক আছে, এটা ট্রু হইলো। পেরিফেরাল নার্ভ ডিসফাংশন, পেরিফেরাল নার্ভ ডিসফাংশন ইন্ট্রাক্রেনিয়াল পেরিফেরাল নার্ভের সাথে কি ইন্ট্রাক্রেনিয়াল প্রেসারের কোনো রিলেশন আছে? আমার মনে হয় নাই। এখানে ক্রেনিয়াল নার্ভ যদি বলতো তাহলে আমরা এটাকে ঠিক ধরতাম। তাহলে ক্রেনিয়াল নার্ভ ডিসফাংশন হইলে ওকে। রেস্ট ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার, ইয়াস। স্পেস অকুপাইং লেশন, আপনার ব্রেইনে ধরেন একটা টিউমার হয়েছে, ওই টিউমারটা ব্রেইনের ম্যাক্সিমাম স্পেস অকুপাই করে আছে, সেক্ষেত্রে আপনার যে প্রেসার, সেই প্রেসারের পরিমাণটা আস্তে আস্তে বাড়বে। তারপরে হচ্ছে ইনক্রিজ সেরেব্রাল ব্লাড গ্লুকোজ লেভেল। ইক্সলে হচ্ছে সেরেব্রাল ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায় না। তারপরে হচ্ছে ফোকাল ব্রেন ডিসফাংশন, ইয়েস, ফোকাল যে জায়গার মধ্যে টিউমার হবে সেই জায়গার হচ্ছে ফোকাল ব্রেন ডিসফাংশন করতে। তাহলে রেস্ট ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার, ফোকাল ব্রেন ডিসফাংশন এন্ড ইম্পেয়ার্ড সিএসএস সার্কুলেশন, এগুলো হবে। জোনস ক্রাইটেরিয়া অফ ডায়াগনোসিস অফ দ্য অ্যাগোড্রোমেটিক ফিভার, এটা তো আপনাদের মুখস্থ পড়াই। প্রলং পেয়ার ইন্টারভেল ইজ এ মেজর ক্রাইটেরিয়া, না, ইটস এ মাইনর ক্রাইটেরিয়া। মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস ইজ এ মেজর ক্রাইটেরিয়া, ইয়েস। মাইগ্রেটরি পলিআর্থ্রিয়া মেজরের মেজর, মানে মেজরদের মধ্যে যদি মেজর কেউ হয় তাহলে সেটা মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস। এলিভেটেড সিআরপি ইজ এ মাইনর ক্রাইটেরিয়া, ইয়েস। সাবকিউটেনাস নোডুল ইজ এ মাইনর ক্রাইটেরিয়া, না, সাবকিউটেনাস নোডুল ইজ এ মেজর ক্রাইটেরিয়া। Positive sore throat culture and gas as a evidence of the visiting infection, yes. Positive throat culture হইতে হবে। যদি আমি এভিডেন্স অফ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন জানতে চাই তাহলে আমরা দুইভাবে করতে পারি। এক জায়গায় হচ্ছে মাইক্রোবায়োলজিক্যাল পজিটিভ শর্টস অফ কালচার, অথবা সেরোলজিক্যালের মধ্যে যদি আইসো টাইটারটা বেশি থাকে তাই, অথবা অ্যান্টিডিএনএস বি বা হায়ালুরোনিডাইটিস এগুলা বেশি থাকে। কমন মারমার ইন দ্য রিউমেটিক কার্ডাইটিস, রিউমেটিক কার্ডাইটিসে 3 ধরনের মারমার পাওয়া যায়। তাহলে দেখেন 1 নম্বর অপশনে কি দেওয়া আছে, আইপিস অ্যাপিকাল হলোসিস্টোলিক মারমার, অ্যাপিকাল মিড ডায়াস্টোলিক মারমার, আইপিস ডিসেন্ডো ক্রিসেন্ডো ডিক্রিসেন্ডো ডায়াস্টোলিক মারমার।
ইজেকশন সিস্টোলিক মারমার এট পালমোনারি এরিয়া কন্টিনিউয়াস মেশিনারি মারমার। তাহলে কন্টিনিউয়াস মেশিনারি মারমার পিডি এর মধ্যে পাই। ইজেকশন সিস্টোলিক মারমার এন্ড দ্য পালমোনারি এরিয়া আবার আসছে, এটা আমরা ওই যে পালমোনারি স্টেনোসিসের ক্ষেত্রে পাইতে পারি। এখন কথা হচ্ছে যে রিউমেটিক ফিভারের মধ্যে সাধারণত এমআর হয়, মাইট্রাল ইরিটেশন হয়। এই মাইট্রাল ইরিটেশনের কারণে আমাদের এই হলোসিস্টোলিক হাই পিচড মারমার আমরা অ্যাপিকাল অ্যাপেক্স এর মধ্যে অ্যাপিকাল মারমারটা সাধারণত শুনতে পাই। এটাই কিন্তু মোস্ট কমন মারমার ইন দা রিউমেটিক কার্ডাইটিস। তাহলে একটা এসবিআই পেয়ে গেলেন আপনারা। এসবিআই আমরা লাল কালিতে দাগাই ফেলবো। অ্যাপিকাল ডায়াস্টোলিক মারমার এটা কি কারণে হইতে পারে? অ্যাপিকাল ডায়াস্টোলিক মারমার সাধারণত মাইট্রাল স্টেনোসিসের কারণে হতে পারে, রিলেটিভ মাইট্রাল স্টেনোসিসের কারণে। মাইট্রাল বাল্বের ইনফ্লামেশন হয়, সেই মাইট্রাল বাল্বের মধ্যে যখন ইনফ্লামেশন হয় তখন সে মাইট্রাল বাল্বার মিড ডায়াস্টোলিক রাম্বল করে। মিড ডায়াস্টোলিক রাম্বলের কারণে এটাও অ্যাপিকাল মারমার থাকে, এটা মিড ডায়াস্টোলিক হয় এবং এটা লো পিচড হয়। হাই পিচ ডিক্রিসেন্ডো ডায়াস্টোলিক মারমার। ডিক্রিসেন্ডো ডায়াস্টোলিক মারমার পাওয়া যায় হচ্ছে অ্যাওর্টিক রিজিটেশনের মধ্যে। ইনকমপ্লিট ক্লোজার ডিউরিং দ্য ডায়াস্টল, অ্যাওর্টিক যে বাল্ব আছে সেটা ইনকমপ্লিট ক্লোজার হয়, যার ফলে অ্যাওর্টা থেকে লেফট ভেন্ট্রিকলে ব্লাড লিক হয়। মানে অ্যাওর্টা যখন বন্ধ হওয়ার কথা তখন ঠিক মতো বন্ধ হয় না, যদি বন্ধ না হয় তখন অ্যাওর্টা থেকে লেফট ভেন্ট্রিকলে ব্লাড লিক হয়, যার ডিউরিং ডায়াস্টল তখন আমরা একটা হাই পিচড আর্লি ডায়াস্টলিক ডিক্রিসেন্ডো মারমার আমরা পাই। আহ, এই যে ডিক্রিসেন্ডো ওয়ার্ডটার সাথে কিন্তু আমরা কেউই পরিচিত না। ডিক্রিসেন্ডো মানে কি? ডিক্রিসেন্ডো মানে হচ্ছে যে যে মারমারের ইন্টেন্সিটি আস্তে 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 কমে যায়, বিকম সফটার, আস্তে আস্তে কমে যাবে। তাহলে আপনি যখন প্রথম ওই মারমারের ফার্স্ট স্পিডটা যখন শুনবেন এরকম করে আস্তে করে কমে যাবে, ঠিক আছে? অ্যাওর্টিক রিজিটেশনের ক্ষেত্রে এই মারমারটা আমরা পাই। আচ্ছা, আমরা পরের কোশ্চেনে যাই। যে মাইট্রাল রিজিটেশন, এই যে রিলেটিভ মাইট্রাল স্টেনোসিস, আর হচ্ছে অ্যাওর্টিক ইনসাফিসিয়েন্সি বা অ্যাওর্টিক রিজিটেশন বই আছে। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ দ্য জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস। ডায়াগনোসিস করতে হলে আপনার কি কি জিনিস করতে হবে? ফার্স্টে হচ্ছে অন্যান্য কজ অফ আর্থ্রাইটিস কে এক্সক্লুড করতে হবে। ইয়েস, কনসেপ্ট অফ দ্য আর্থ্রাইটিস 16 বছরের আগে হইতে হবে। আর্থ্রাইটিস পারসিস্ট লেস দেন 6 উইক। আমার মনে হয় লেস দেন 6 উইকস ওর জন্য কাল হয়ে গেছে। ইনক্রিজ জয়েন্ট টেম্পারেচার is a feature of the arthritis. Yes, arthritis is a feature but not juvenile idiopathic arthritis হওয়ার জন্য তার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া না। তারপরে অনসেট অফ দ্য আর্থ্রাইটিস আফটার 18 ইয়ার্স, তাহলে বি আর ই দুইটা একসাথে হবে না। 18 ইয়ার্স ওল্ডের যদি পরে হয় তাহলে তো সে অ্যাডাল্টহুডে চলে গেল, তাহলে ওর অবশ্যই 16 ইয়ার্স এর আগে হইতে হবে যদি সেকে আমি জুভেনাল বলতে চাই। তাহলে দেখেন 6 উইকস এর সমান বা তার থেকে বেশি হইতে হবে আর্থ্রাইটিস, যেটা এখানে 6 উইকস এর কম বলছে, ঠিক আছে? আর আর্থ্রাইটিস কে ডিফাইন করা যায় কি কি দ্বারা? সোয়েলিং, অরিফিউশন, তারপরে টু অর মোর ফলোইং সাইন, লিমিটেশন, টেন্ডারনেস, টেম্পারেচার, এগুলোর কারণে হতে পারে। রেডিওলজিক্যাল ফাইন্ডিংস ইন দ্য জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, এটা পরীক্ষাতে আসছে, এসবি হিসেবে আসছে, কিন্তু এখানে আমরা এমসিকিউ হিসেবে নিয়ে আসছি যে এক্স-রে ইজ দ্য ডায়াগনস্টিক টেস্ট ফর কনফার্মিং জিআইএ। এটা ভুয়া কথা। এক্স-রে ইজ নট ডায়াগনস্টিক টেস্ট, এক্স-রে ইজ সাপোর্টিং টেস্ট ফর কনফার্মিং জিআইএ। জিআই এর যে এক্স-রে আছে সেটার 5টা স্টেজ আছে, 5টা স্টেজে বিভিন্ন রকম ফিচার শো করে। ডিরেক্ট দেখিনি। 1 নাম্বার স্টেজের মধ্যে হচ্ছে কোনো চেঞ্জ হয় না, শুধুমাত্র সফট সোয়েলিং হয় 1 নাম্বার। এই দেখেন নট ডায়াগনোসিস জিআইএ। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে পেরিআর্টিকুলার অস্টিওপোরোসিস হয়, সাথে ইফিউশন থাকতে পারে। 3 নাম্বারে হচ্ছে লস অফ আর্টিকুলার কার্টিলেজ, এটা হইতে পারে। ইরোশন 4 নাম্বার স্টেজে ইরোশন হয়, 5 নাম্বার স্টেজে একদম সাবলাক্সেশন হয়ে যায়। তাহলে তাহলে আমাদের যে জিনিসটা যাচ্ছে যে অপশনে কি কি ছিল?
অপশনের মধ্যে 4 নাম্বার হচ্ছে ওয়াইড শোজ জয়েন স্পেস ওয়াইডিং, এটা কিন্তু ছিল না। আর ইরোশন অফ দ্য বোনস ছিল হচ্ছে 4 নাম্বার। এই যে ইরোশন অফ দ্য বোনস ছিল 4 নাম্বার, আর 3 নাম্বার ছিল হচ্ছে লস অফ আর্টিকুলার কার্টিলেজ, এই জন্য দুইটা false। তারপরে আমরা যাই ল্যাবরেটরি ক্রাইটেরিয়া অফ দ্য ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন সিনড্রোম বা মাস। তাহলে এটা নতুন অ্যাড করা হয়েছে যে ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন সিনড্রোমে কি কি জিনিস হইতে পারে। তাহলে এটা অ্যান্সার করার জন্য আপনারা অবশ্যই ধরে নিলাম যে আপনারা ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন সিনড্রোম পারেন। তবুও আমরা একটু জ্বালাই করে নিই যে হোয়াট ইজ ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন সিনড্রোম। তাহলে ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন সিনড্রোমের মধ্যে এইখানে কিছু কিছু ডায়াগনস্টিক টেস্ট এবং কিছু কিছু ফিচার নিয়ে আমরা এখানে আলোচনা করি। এখানে ম্যাক্রোফেজ আর হচ্ছে টি লিম্ফোসাইট এরা হচ্ছে আনকন্ট্রোলড অ্যাক্টিভেটেড হয়। এটা একটা হাইপার ইনফ্লামেটরি কন্ডিশন। এখানে সাইটোকাইন রিলিজ হয় এবং হেমোফেগোসাইটোসিস হয়, মানে সেল নিজের সেলকে নিজে খায় ফেলে। এটা সাধারণত এসজিআই এর বা সিস্টেমিক জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিসের সাথে রিলেটেড। ঠিক আছে, তাহলে এটার মধ্যে আমাদের ফার্স্ট অপশন ছিল সাইটোপেনিয়া মোর দেন 2 ব্লাড লাইন ইনক্লুড করবে, মানে যে কোনো অ্যানেমিয়া থাকবে, অথবা মানে শুধু অ্যানেমিয়া না, অ্যানেমিয়ার সাথে লিউকোপেনিয়া থাকতে পারে, অ্যানেমিয়ার সাথে থ্রম্বোসাইটোপেনিয়া থাকতে পারে, অথবা লিউকেমিয়ার সাথে থ্রম্বোসাইটোপেনিয়া থাকতে পারে, এগুলো থাকতে পারে। হাইপার ফিব্রিনোজেন এটা হচ্ছে ফলস। হাইপোফিব্রিনোজেন তৈরি করে। হাইপোফিব্রিনোজেন কেমনে হয়? এই যে ম্যাক্রোফেজ গুলো অ্যাক্টিভেট করতেছে, এই ম্যাক্রোফেজ গুলো সাইটোকাইন রিলিজ করে। এই সাইটোকাইন রিলিজ করার কারণে এই সাইটোকাইন গুলা কোয়াগুলেশন ফ্যাক্টরকে কনজাম্পশন। এই ফিব্রিনোজেন is consumed during coagulation activation. ফিব্রিনোজেন ইউজ হয়ে যায় কোয়াগুলেশন অ্যাক্টিভেটের জন্য। আর লিভার সে পরিমাণ ফাইব্রিনোজেন কম্পেনসেট করে তৈরি করতে পারে না, যার ফলে ফিব্রিনোজেন লেভেল কমে যায়। অ্যাকুট ইনফ্লামেশনে কিন্তু ফিব্রিনোজেন লেভেল বাড়ে, কিন্তু যখন মাস হয় তখন কিন্তু ফিব্রিনোজেন লেভেল কমে যায়। এরপর হচ্ছে হাইপার ট্রাইগ্লাইসেরিডেমিয়া। ট্রাইগ্লিসারাইড লেভেল কেন কমে যায়? খুবই কেন বেড়ে যায়? খুবই মজার একটা জিনিস। সেটা হচ্ছে যে এই যে ম্যাক্রোফেজ এবং টি লিম্ফোসাইট অ্যাক্টিভেট হইলো, তারা যে সাইটোকাইন রিলিজ করে, স্পেশালি ইন্টারলিউকিন 1 এবং ইন্টারলিউকিন 6, তারা হচ্ছে লিপোপ্রোটিন লাইপেজের অ্যাক্টিভিটিটাকে কমায় দেয়। লিপোপ্রোটিন লাইপেজের একটাই কাজ, ট্রাইগ্লিসারাইডকে ভাঙা। সে ট্রাইগ্লিসারাইডকে ভাঙে না, সে ট্রাইগ্লিসারাইড না ভাঙলে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বডিতে বাড়তে থাকে। ডিক্রিজ এএসটির পরিমাণ আসলে ইনক্রিজড হয়, কারণ ওই যে ইনফ্লামেশন হয়, লিভার ইনভলভমেন্টের কারণে ইনফ্লামেশন হয়, হেপাটোসেলুলার ইনজুরি হয়, এই কারণে এএসটি লেভেলটা বেড়ে যায়। হাইপার ফেরিটেনিমিয়া, দেখেন এই হাইপার ফেরিটেনিমিয়াই কিন্তু হলমার্ক অফ মাস। ঠিক আছে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। ইট ইজ দ্য হলমার্ক অফ মাস। যখন দেখবেন ফেরিটিন লেভেল 3-4 হাজার হয়ে গেছে কোনো বাচ্চার, ফেরিটিন কিন্তু অ্যাকুট ফেজ প্রোটিন। আপনার যে কোনো ইনফেকশনের ক্ষেত্রে ফেরিটিন লেভেল বাড়বে, কিন্তু এটা যদি অনেক বেশি বেড়ে যায় তাহলে কি করবে? বোঝা যাচ্ছে যে সেই জায়গার মধ্যে অতিরিক্ত ম্যাক্রোফেজ অ্যাক্টিভেট হয়েছে, আর সেই ম্যাক্রোফেজ গুলা ফেরিটিন রিলিজ করছে, যার ফলে বেশি বেশি পরিমাণ ফেরিটিন প্রোডাকশন হচ্ছে। তাহলে আমরা কি জানি জানো? ফেরিটিন যে কোনো ইনফ্লামেটরি প্রসেসে বাড়ে, কারণ সেটা অ্যাকুট ফেজ রিঅ্যাক্টেন্ট। কিন্তু মাছের ক্ষেত্রে সেটা অনেক বেশি বাড়বে, কারণ সেখানে ম্যাক্রোফেজ যারা থাকে অ্যাক্টিভেট হয়, তারা হচ্ছে ভেরি অ্যামাউন্ট অফ, মানে হাজারের উপরে যখন রিলিজ হয় তখন সেটা বোঝা যাচ্ছে যে ম্যাক্রোফেজ গুলো সাধারণত অ্যাক্টিভেট হয়েছে। এই অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ ফেরিটিন রিলিজ করতেছে। ওকে, আমরা পরের কোশ্চেনে যাই। যে এখানে হচ্ছে ল্যাবরেটরি ক্রাইটেরিয়া গুলো এখানে দেখা আছে।
refractory wheezing with failure to thrive in infancy requires evaluation for what? তাহলে এটা আপনাদের জন্য একটু কঠিন হয়ে গেছে যে রিফ্র্যাক্টরি উইজিং উইথ ফেলিওর টু থ্রাইভ ইন ইনফেন্সি কি কি জিনিসকে রিকোয়ার করে। তাহলে সিস্টিক ফাইব্রোসিস, প্রাইমারি ইমিউনো ডিসঅর্ডার, প্রাইমারি সিলিয়ারি ডিসকাইনেসিয়া, ব্রঙ্কিয়াল অ্যাজমা, ব্রঙ্কিওলাইটিস। আছে নিচে থেকে আসে ব্রঙ্কিওলাইটিস এবং ব্রঙ্কিয়াল অ্যাজমা, এখানে রিফ্র্যাক্টরি উইজ হইতে পারে, কিন্তু এই জায়গার কারণে ফেলিওর টু থ্রাইভ হয় না। ঠিক আছে, যে একটা বাচ্চা ব্রঙ্কিয়াল অ্যাজমার কারণে, আমরা অ্যাজমার বাচ্চাগুলোর কি দেখি একটু মোটাসোটা, ম্যাক্সিমাম অ্যাজমার বাচ্চাই মোটাসোটা হয়। তাহলে এই অ্যাজমা এর বাচ্চা যে এই ফেলিওর টু থ্রাইভ থাকবে এরকম না। আর ব্রঙ্কিওলাইটিস এর বাচ্চারও কোনো কজ নাই যে সে ফেলিওর টু থ্রাইভ নিয়ে প্রেজেন্ট করবে। সিস্টিক ফাইব্রোসিস, প্রাইমারি ইমিউন ডেফিসিয়েন্সি আর প্রাইমারি সিলিয়ারি ডিসকাইনেসিয়া এইগুলা কি করে কন্টিনিউয়াস নিউমোনিয়া করার কারণ হইতে পারে, কন্টিনিউয়াস নিউমোনিয়া করে। এগুলো যখন কন্টিনিউয়াস নিউমোনিয়া করে তখন থেকেই আমাদের এই ফেলিওর টু থ্রাইভ হওয়ার একটা পসিবিলিটি থাকে। তাহলে হইলো ইন ব্রঙ্কোনিউমোনিয়া দ্য ফিচার ডিফার ফ্রম দ্য লোবার কনসলিডেশন। আচ্ছা, ব্রঙ্কোনিউমোনিয়া, লোবার নিউমোনিয়া, এই 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 ডায়াগনোসিসটা কিন্তু আসলে রেডিওলজিক্যাল ডায়াগনোসিস। আপনি যখন এক্সরে করবেন, আপনি যখন পুরো লাংস এর মধ্যে একটা আহ, মনে করেন যে নন স্পেসিফিক শ্যাডো পাবেন, তখন আপনি সেটাকে ব্রঙ্কোনিউমোনিয়া বলবেন। আর আপনি যখন নির্দিষ্ট কোনো লোবে কনসলিডেশন পাবেন তখন সেটাকে লোবার কনসলিডেশন। সিম্পল হিসাব। এখন ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে কি কি জিনিস থাকবে? অ্যাবসেন্স অফ ক্যারেক্টারিস্টিক্স ডালনেস, লোবার কনসলিডেশনের মধ্যে যে ডালনেস থাকবে ব্রঙ্কোনিয়ামের মধ্যে ডালনেস থাকবে না। ব্রঙ্কোনিয়ামের মধ্যে কি থাকবে? ক্রিপিটেশন থাকবে, কিন্তু সেটা সিঙ্গেল লোবে থাকবে না, সেটা বোথ লাং ফিলসে সব জায়গায় এরিয়া জুড়ে থাকবে। এই যে ক্রিপিটেশন হেয়ার থ্রু আউট দ্য লাং ফিলস হইলো দুইটা। তার মানে এই একটা ফলস বের হইলো। বেসিকুলার বেথ সাউন্ড থাকবে, ব্রেথ সাউন্ডটা বেসিকুলার হবে। সাধারণত লোবার কনসলিডেশনের মধ্যে ব্রোঙ্কিয়াল ব্রেথ সাউন্ড হয়, এই জায়গার মধ্যে বেসিকুলার ব্রেথ সাউন্ড হবে। ট্রু। ব্রোঙ্কিয়াল ব্রিদিং ওভার এফেক্টেড এরিয়া, না ব্রোঙ্কিয়াল না বেসিকুলার। তাহলে দেখেন এখানে একটা অপশনে আরেকটা অপশনকে মাইনাস করে দিচ্ছে, যে আপনার ক্রিপিটেশন যদি অল ওভার দ্য লাং ফিল না ক্রিপিটেশন অফ দ্য সিঙ্গেল লোড, যে কোনো একটা ট্রু হবে। তাহলে ট্রু হচ্ছে সি, বেসিকুলার বেস সাউন্ড নাকি ব্রঙ্কিয়াল বেস সাউন্ড? বেসিকুলার বেস সাউন্ড, তাহলে বি হচ্ছে ট্রু। তাহলে বাকি দুইটা হচ্ছে ফলস। তবে আমরা এক্সক্লুশন ক্রাইটেরিয়ার মাধ্যমে এই কোশ্চেনটা সলভ করে ফেলবো। তাহলে বইয়ের মধ্যে কি আছে? ব্রঙ্কোনিউমোনিয়া ইন দ্য ক্লিনিক্যাল ফিচার সিমিলার টু দ্য কনসলিডেশন এক্সেপ্ট ক্যারেক্টারিস্টিক্স ডালনেস অ্যাবসেন্ট থাকে, বেস সাউন্ড বেসিকুলার থাকে ইনস্টেড অফ ব্রঙ্কিয়াল, আর হচ্ছে ডিপ্রেশন প্রেজেন্ট অল ওভার দ্য লাং ফিল। দেখেন বি নাম্বার অপশনটা আপনাদের জন্য একটু কঠিন হয়ে যায়। কঠিন হয়ে যায় মানে কনফিউশন হয় কিভাবে। ব্রঙ্কোনিউমোনিয়ার বেস সাউন্ড ব্রঙ্কিয়াল না, ব্রঙ্কোনিউমোনিয়ার বেস সাউন্ড হচ্ছে বেসিকুলার। এটা অবাক করার বিষয় না? তাহলে এটা একটু আলাদাভাবে মনে রাখবেন। যদি ট্রিক, যারা হচ্ছে ট্রিক মনে রাখায় অভ্যস্ত, এখানে কিন্তু ট্রিক ফেল করে। তাহলে এই ট্রিক ফেল যেসব জায়গায় করে সেগুলো কিন্তু মনে রাখা উচিত। তাহলে ব্রঙ্কোনিউমোনিয়ার বেস সাউন্ড নট ব্রঙ্কিয়াল, ইজ ভেসিকুলার। Pathological consequence of the tetralogy of Fallot, অলিগেমিক লাংফিল। কেন অলিগেমিক হলো? কারণ ইনফান্ডিবুলার অবস্ট্রাকশন আছে, পালমোনারিতে তো ব্লাড হয়ে যেতে পারতেছে না, তাহলে অলিগেমিক লাংফিল। ইয়েস। পলিসাইথেমিয়া হবে, ইয়েস, কারণ ব্লাডে অক্সিজেন নাই, সাইনোসিস হয়ে আছে। এত সাইনোসিস হয়ে আছে, বোন মেরো বলবে ভাই আমি আরবিসি তৈরি করি, হিমোগ্লোবিন তোমরা বডি তৈরি করো, যত বেশি আরবিসি আমি তৈরি করব, যতটুকু অক্সিজেন আমার কাছে আছে সবগুলো অক্সিজেন নিয়ে যাতে আমি ট্রান্সফার করতে পারি, সের জন্য এখানে কম্পেনসেটরি পলিসাইথেমিয়া হয়। পালমোনারি প্ল্যাথোরা, প্ল্যাথোরা তো হবে না, কারণ পলিগেমিক লাং ফিল থাকে, ব্লাডই যায় না, সে প্ল্যাথোরিক কিভাবে হবে? ক্রনিক হাইপোক্সেমিয়া থাকে, ইয়েস। লেফট ভেন্ট্রিকুলার ভলিউম ওভারলোড, লেফট ভেন্ট্রিকুলার ভলিউম ওভারলোড হয় না, তো রাইট ভেন্ট্রিকুলার ভলিউম ওভারলোড হয়। কিভাবে হয়? আপনার ইনফান্ডিবুলার স্টেনোসিস আছে, আপনার রাইট ভেন্ট্রিকল থেকে যাওয়ার রাস্তা নাই, ওদিক থেকে আপনার ভিএসডি আছে, দুইটা মিলে আপনার কি করতেছে? রাইট ভেন্ট্রিকলের ফ্লুইডের পরিমাণ বাড়াই দিচ্ছে, তাই রাইট ভেন্ট্রিকুলার ওভারফ্লো হয়, পরবর্তীতে কিন্তু রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। পারসিস্টেন্ট
less blood in the pulmonary circulation, the oleemic plaque field, persistent oxygen saturation in low in the systemic circulation, chronic hypoxemia, so sinuses, dyspnea in the excretion, exertion আর কি, polycythemia and higher chance of the thromboembolism, stroke and iron deficiency anemia, আর growth failure হয় chronic hypoxemia এর কারণে। Which are the acquired heart disease? তাহলে চলেন যেসব ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেট আর্টারি, এটা টোটাল অ্যানোমেলাস, পালমোনারি ভেনাস ড্রেনেজ, এর একটা সার্টারিউস আছে, এরা হচ্ছে কনজেনিটাল। তাহলে বাকি দুজন আছে কাওয়াসাকি ডিজিজ, রিউমেটিক হার্ট ডিজিজ। রিউমেটিক হার্ট ডিজিজকে আমরা অনেকে কনজেনিটাল হার্ট ডিজিজ চিন্তা করি, তার মানে কম মানুষই চিন্তা করে হয়তো, কিন্তু রিউমেটিক হার্ট ডিজিজ ইজ এ অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজ, এক নাম্বার। আর কাওয়াসাকি ডিজিজকে আমরা চিন্তা করি যে, যারা আমরা জানি যে কাওয়াসাকি ডিজিজ ইজ এ মিডিয়াম সাইজ আর্টারি ডিজিজ, তাহলে যেটা তো হার্ট ডিজিজ না। কিন্তু মিডিয়াম সাইজ আর্টারি হচ্ছে আমাদের করোনারি আর্টারি, তো সেজন্য এই জায়গায় করোনারি আর্টারি ডায়ালিটেশন হইতে পারে, যার ফলে কাওয়াসাকি ডিজিজও একটা হার্ট ডিজিজ এন্ড অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজ। অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজ কারা আছে? রিউমেটিক ভালভুলার ডিজিজ, করোনারি আর্টারি ইনফ্লামেশন, ডায়ালিটেশন, কলেস্টেরল ইন দা কাওয়াসাকি ডিজিজ, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস বা কার্ডিওমায়োপ্যাথি, ভাইরাল মায়োকার্ডাইটিস, এগুলো। এই আমাদের এমসিকিউ গুলো শেষ হয়ে গেল। আমাদের এসবিআই গুলো সলভ করতে খুবই কম সময় লাগবে, আমরা অল্প সময়ের মধ্যে এসবিআই গুলো ইনশাল্লাহ সলভ করবো। তাহলে চল এসবিআই গুলো একটা একটা করে দেখি। A 2 month old boy brought with a poor feeding, খাবার খাচ্ছে না, এক্সেসিভ সোয়েটিং হচ্ছে ডিউরিং ফিড এন্ড ফেইলিওর টু গেইন ওয়েট, মানে বোঝা যাচ্ছে তার একটা কাহিনী আছে যে কারণে, তার মানে একটা ক্রনিক ডিজিজ আছে যে কারণে তার সবকিছুই ড্যামেজ হচ্ছে। হি হ্যাজ বাউন্ডিং পেরিফেরাল পালস এন্ড ওয়াইল্ড পালস প্রেশার। আচ্ছা, বাউন্ডিং পেরিফেরাল পালস এন্ড হোয়াইট পালস প্রেশার, এই জিনিসটাই কিন্তু আমাদের একটা জিনিসকে ইন্ডিকেট করে, সেটা হচ্ছে পিডিএ। গুড। তাহলে পিডিএ তে বাউন্ডিং পেরিফেরাল পালস এবং হোয়াইট পালস প্রেশার, এটা সাধারণত কেন? এটা হয় হচ্ছে যে পিডিএ এর মধ্যে যে স্ট্রোক ভলিউমটা বেশি হয়। এই স্ট্রোক ভলিউম বেশি থাকার কারণে বেশি পরিমাণ ব্লাড অ্যাট্রিয়াল সিস্টেমে চলে যায়, যার ফলে অ্যাট্রিয়াল পালস যেটা সেটা স্ট্রং ফিল হয় এবং ফোর্সফুল ফিল হয় এবং ভলিউমটা লার্জ থাকে। আর হচ্ছে হোয়াইট পালস প্রেশার। পালস প্রেশার মানে কি? পালস প্রেশার মানে হচ্ছে সিস্টোলিক বিপি এবং ডায়াস্টোলিক বিপির মাঝখানে গ্যাপ। ইউজুয়াল গ্যাপ হচ্ছে কত? 40। ঠিক আছে, 30 থেকে 40, এটা হচ্ছে ইউজুয়াল গ্যাপ। মানে হোয়াইট পালস প্রেশার এরকম হয় যে একটা মানুষের সিস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে 160, কিন্তু ডায়াস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে 50, তাইলে পালস প্রেশার কত হইলো? 110। তাহলে এই হাই সিস্টোলিক প্রেশারের কারণ কি? কারণ হচ্ছে ওই যে স্ট্রোক ভলিউম আমাদের বেশি ছিল এরকম। আর লো ডায়াস্টোলিক ভলিউমের প্রেশার কারণ কি? কারণ র্যাপিড রান অফ দ্য ব্লাড প্রেশার ডিউরিং দ্য আর্টারি। ঠিক আছে। তাহলে বোঝা যাচ্ছে যে এটা একটা পিডিএ। এখন পিডিএ এর মধ্যে কোন ধরনের মারমার আমরা পাই? সেটা হচ্ছে কন্টিনিউয়াস মেশিনারি মারমার।
তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। A 3-month-old infant present with a recurrent respiratory tract infection, poor weight gain, and mid cyanosis. Total anomalous pulmonary venous return is suspected. আচ্ছা, বলে দিছে অ্যান্সার আমাদের। এখন আমাদের চাইছে যে এক্স এর মধ্যে আমরা কি ফাইন্ডিং পাবো। বুট শেপ হার্ট পাই আমরা টফের মধ্যে। এগ অন স্ট্রিং অ্যাপিয়ারেন্স আমরা পাইতে পারি, স্নোম্যান অ্যাপিয়ারেন্সও পাইতে পারি, বক্স শেপ হার্টও পাইতে পারি, ওয়াল টু ওয়াল হার্ট এগুলো সবই পাইতে পারি। এখন কথা হচ্ছে যে এই চারটার মধ্যে যে কোনো একটা হবে। তাহলে উত্তর হচ্ছে স্নোম্যান অ্যাপিয়ারেন্স অর ফিগার অফ 8। এগন স্ট্রিং অ্যাপিয়ারেন্স আমরা পাই হচ্ছে ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেট আর্টারির মধ্যে, বক্সে হার্ট পাই হচ্ছে এফস্টেন অ্যানোমালির মধ্যে, ওয়াল টু ওয়াল হার্ট পাওয়া যায় হচ্ছে বা ওয়াটার বটল হার্ট পাওয়া যায় হচ্ছে রাইট পেরিকার্ডিয়াল ইফিউশনের ক্ষেত্রে। এরপর আসেন 6-month-old infant with cyanosis undergoes X-ray which reveals boot shape heart. এখন কথা হচ্ছে যে এই বুট শেপ হার্টের জন্য প্রাইমারি রেসপন্সিবল কে। এতক্ষণ আমার কথা শুনতে শুনতে আপনারা হয়তো বুঝছেন যে টফের ক্ষেত্রে প্রাইমারি রেসপন্সিবল কে হবে। এটার অ্যান্সার কি হবে বলেন। এইখানে অ্যান্সার দেখা দরকার নেই, আপনি প্রাইমারি রেসপন্সিবল ফর টফ এতক্ষণ আমরা বলতেছিলাম হচ্ছে পালমোনারি, ইনফান্ডিবুলার স্টেনোসিস। ইয়েস, ইনফান্ডিবুলার স্টেনোসিস বা হচ্ছে পালমোনারি স্টেনোসিস। তাইলে এখানেই হচ্ছে আমাদের ট্রিকি এসবি যে আমাদের টফের মধ্যে সাইনোসের জন্য দায়ী কে, ভিএসডি না ইনফান্ডিবুলার স্টেনোসিস। আমার টফের মধ্যে প্রাইমারি রেসপন্সিবল পার্সন কে, যে চারজন আছে চারজনের মধ্যে প্রাইমারি রেসপন্সিবল কে, পালমোনারি স্টেনোসিস। কিন্তু আমার যে এই যে বুট শেপ হার্টটা কিরকম দেখতে, ধরেন এই বুট আমের মতো হয়ে গেছে যদিও, এই যে কনিক্যাল অ্যাপিয়ারেন্স মানে একটু উঁচা হয়ে গেছে, এই উঁচা হয়ে যাওয়ার জন্য দায়ী কে? এই উঁচা হওয়ার জন্য দায়ী নট পালমোনারি স্টেনোসিস, এর জন্য দায়ী হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। তাহলে এই যে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এটা হবে অ্যান্সার। যদি আপনাকে বলে যে বুট শেপের জন্য দায়ী কে, তাহলে বুট শেপের জন্য দায়ী কে, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। আর আমার সাইনোসিসের জন্য দায়ী পালমোনারি স্টেনোসিস। সোজা হিসাব, কোনোভাবেই ভুল করা যাবে না। প্রশ্ন পড়ার সময় অবশ্যই পুরোটা পড়ে নেবেন, প্রাইমারি রেসপন্সিবল পরে আর বাকিটুকু পড়লেন না। তাই ভাইয়া তো বলছে যে বুট শেপ হার্ট মানে টফের প্রাইমারি রেসপন্সিবল মানে পালমোনারি স্টেনোসিস বা ইনফান্ডিবুলার স্টেনোসিস বা রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশন, এটাই হবে অ্যান্সার। আর এটা আমি পাইরে গেছি মানে ইয়েস, আমি একটা অ্যাটিপিক্যাল জিনিস পেরে গেছি। কিন্তু কথা হচ্ছে যে অ্যাটিপিক্যাল ছিল হচ্ছে বাকি অংশটুকু প্রশ্নের। Which of the following congenital heart disease is associated with white fixed splitting of the second heart sound? এটা খুবই একটা সেকেন্ড হার্ট সাউন্ড, হার্টের সেকেন্ড হার্ট সাউন্ডের কিন্তু দুইটা কম্পোনেন্ট, এস টু। এস টুর হচ্ছে দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে পি, এ টু আর পি টু। এ টু আর পি টুর মাঝখানের যে গ্যাপ, এই গ্যাপটা হচ্ছে বেশি হইতে হবে কোন ডিজিজের ক্ষেত্রে। উত্তর হচ্ছে এএসডি, এ এস ডি। হাতের লেখা একটু ভালো হচ্ছে না, তাহলে উত্তর হচ্ছে এএসডি, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। তাহলে হোয়াইট ফিক্সড স্প্লিট এস টু ইজ ক্লাসিক্যাল অসকালটরি ফাইন্ডিংস ইন দ্য অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। কেন? কারণ হচ্ছে ডিলেড পালমোনারি ব্লাড ক্লোজার ফ্রম দ্য রাইট ভেন্ট্রিকুলার ভলিউম ওভারলোড। পালমোনারি বাল্ব ক্লোজার দেরি হওয়ার কারণেই আমার এই জায়গার মধ্যে পি টু থেকে এ টুর যে আওয়াজ, এই আওয়াজটা স্প্লিট হয়ে যায়, মানে দুই ভাগে ভাগ হয়। ইউজুয়ালি দুইটা একসাথে এই আওয়াজ হয়, কিন্তু এই জায়গার মধ্যে এস টুর দুইটা যে কম্পোনেন্ট দুইটা আলাদা আলাদা টাইমে ব্লিট হয়, যার ফলে আর এটা ফিক্স থাকে একদম। Which of the following congenital heart disease can be treated by the ibuprofen? ইবুপ্রোফেন বা হচ্ছে ইবুপ্রোফেন কি একটা অ্যানাসাইড, অ্যানাসাইড দ্বারা ট্রিটমেন্ট করা যায় কোনটা, পিডিএ, প্যাটেন্ট ডাক্তার সার্টেরিয়াসিস। কিভাবে কাজ করে? ইবুপ্রোফেন হচ্ছে সাইক্লোক্সিজেনেস কে ইনহিবিট করে, সাইক্লোসিনেস হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন ই টু কে ইনহিবিট করে, ইনহিবিটই করে ধরে নেন, এ মানে প্রোডাকশন কমায় ফেলে। ই টুই হচ্ছে প্যাটেন্ট ডাক্তারিওসাসকে
ডাকটাস আর্টারিওসাস আর কি। ডাকটাস আর্টারিওসাসকে প্যাটেন্ট রাখতে সাহায্য করে প্রোস্টাগ্ল্যান্ডিন ই টু। যখন প্রোস্টাগ্ল্যান্ডিন ই টুর পরিমাণ কমে যায় তখনই হচ্ছে প্যাটেন্ট ডাকটাস আর্টারিওসাস ক্লোজ হয়ে যায়। কার্ডিওথোরাসিক রেশিও অফ দ্য নিউবর্ন ইজ কত? 60%। কার্ডিওথোরাসিক রেশিও মানে আপনার যে ধরেন এটা হচ্ছে আপনার লাংস, অনেক বড় লাংস হয়ে গেছে। আর এটা আপনার লাংস আর এইটা হচ্ছে আপনার চেস্ট। তাহলে আপনার এই চেস্টের লেন্থ আর আপনার এই লাংস এর লেন্থ, এটা হচ্ছে এর কত পার্সেন্ট? এটা হচ্ছে কার্ডিওথোরাসিক রেশিও। তাহলে কার্ডিওথোরাসিক রেশিও ইউজুয়ালি 60% হয় ইন কেস অফ নিউবর্ন। নিউবর্নের ক্ষেত্রে পুরোটা অংশ জুড়েই হচ্ছে হার্ট থাকে, তাই না? তো এই যে এই রেশিও, তাহলে এই রেশিওটা হচ্ছে হার্টের সবচেয়ে বড় থাকে হচ্ছে আমাদের চাইল্ড এজে। আমাদের হার্টটা আমাদের কার্ডিয়াক এরিয়ার ম্যাক্সিমাম অংশ জুড়ে থাকে, মানে 60%। যত আস্তে আস্তে আমরা বড় হই অ্যাডাল্ট এজে গিয়ে সেটা 50% বা তার থেকেও কম হয়। ইনফ্যান্ট এজে হচ্ছে 55% হয়। তাহলে ইন নর্মাল কার্ডিওথোরাসিক রেশিও নিউবর্ন ইজ অ্যাপ্রক্সিমেটলি 60%। আস্তে আস্তে এই ভ্যালুটা ভ্যালু ইজ হায়ার ইন দা ওল্ডার চিলড্রেন, অ্যাডাল্টে হচ্ছে রিলেটিভলি লার্জার হয়ে যায় কার্ডিয়াক সাইড অনুযায়ী। A 6 month old infant with cyanosis undergoes chest X-ray which reveals good shaped heart. আচ্ছা এটা তো which of the following which of the following is the most common congenital cyanotic heart disease? মোস্ট কমন কনজেনিটাল সাইনোটিক হার্ট ডিজিজ। তাহলে ফার্স্ট অফ কনজেনিটাল হইতে হবে, 2 নাম্বার হচ্ছে সাইনোটিক হার্ট ডিজিজ হইতে হবে। তাহলে সাইনোটিক হার্ট ডিজিজের মধ্যে আমাদের মোস্ট কমন হচ্ছে টেট্রোলজি অফ ফ্যালট। যদি এখানে বলতো মোস্ট কমন কনজেনিটাল হার্ট ডিজিজ, সাইনোটিক ওয়ার্ডটা ইগনোর করতো, তাহলে হচ্ছে বিএসটি। তাহলে এখানে আমরা 3টে এসবি শিখবো। 1 নাম্বার মোস্ট কমন কনজেনিটাল হার্ট ডিজিজ বিএসটি, মোস্ট কমন কনজেনিটাল অ্যাসাইনোটিক হার্ট ডিজিজ বিএসটি, মোস্ট কমন কনজেনিটাল সাইনোটিক হার্ট ডিজিজ টেট্রোলজি অফ ফ্যালট, মোস্ট কমন অ্যাকর্ড হার্ট ডিজিজ কাওসাকি ডিজিজ। Due to Duke's criteria, which of the following considered the major diagnostic criteria of the infective endocarditis? দেখেন জ্যানুয়েলেশন, অসলার নোটস, এগুলা ফিভার, এগুলা কিন্তু তার ক্রাইটেরিয়া হইতে পারে। এগুলা কিন্তু যে কোনো জায়গারই হয়। অসলার নোটস আর জ্যানুয়েলেশন তো একটা ক্লিনিক্যাল ফিচার, ডায়াগনস্টিক না। ঠিক আছে, ডায়াগনস্টিক হইতে পারে। পজিটিভ কালচার যদি আপনি করি তাহলে সেক্ষেত্রে এটা একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া হবে। তাহলে পজিটিভ ব্লাড কালচার উইথ টিপিক্যাল অর্গানিজম কজিং ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস আর এভিডেন্স অফ দ্য এন্ডোকার্ডিয়াল ইনভলভমেন্ট যদি হয় তাহলে সেগুলো হচ্ছে মেজর ক্রাইটেরিয়া। আর মাইনর ক্রাইটেরিয়া কি কি ছিল? জেন্স লেশন যেটা হচ্ছে ভেসিকুলার ফেনোমেনো, অসলার নোট যেটা ইমিউনোলজিক্যাল ফেনোমেনো, গ্লোমেরুলোনেফ্রাইটিস এটাও ইমিউনোলজিক্যাল ফেনোমেনা, আর ফিভার নিজে হচ্ছে মাইনর ক্রাইটেরিয়ার অন্তর্ভুক্ত। Which of the following is position is the beneficiary during hypercyanotic scale? Hypercyanotic scale এর মধ্যে সুপাইন পজিশন, চেনিস্ট পজিশন ইয়েস, টেলেনবার্গস পজিশন না, প্রন পজিশন, সিটিং ডাউন উইথ লেগ হ্যাঙ্গিং ডাউন না, এগুলো কোনোটাই না। নি চেস্ট পজিশন এটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। কেন? এই জায়গার মধ্যে কি হয় যে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্সটা বেড়ে যায়, যার ফলে লেফট ভেন্ট্রিকলের প্রেসার বেড়ে যায়। লেফট ভেন্ট্রিকলের প্রেসার যখন বাড়ে তখন আমাদের যে রাইট টু লেফট শান্ট হচ্ছিল, রাইট টু লেফট শান্ট না হয়ে সেটা লেফট টু রাইট শান্ট হওয়ার একটা পসিবিলিটি থাকে। লেফট টু রাইট শান্টের দিকে যখন যায় তখন রাইট
ভেন্ট্রিকলের ভলিউম বাড়ে, রাইট ভেন্ট্রিকল ভলিউমটা কি করে প্রেসার দিয়ে পালমোনারি ব্লাড ফ্লো একটু বাড়ানোর চেষ্টা করে। এই একটু বাড়ানোর চেষ্টাতেই হাইপারসাইনোটিক স্পেলটা সেটা রিলিফ হয়। আবার বলি আমি, সিস্টেমিক সার্কুলেশনের প্রেসার বাড়ে, যার ফলে লেফট ভেন্ট্রিকলের প্রেসার বাড়ে। টফের মধ্যে কি হয়, রাইট টু লেফট শাফট, রাইট টু লেফট শান্টটাকে আমি একটু, যেহেতু লেফট ভেন্ট্রিকলের প্রেসার বাড়তেছে, রাইট টু লেফট শান্টকে আমরা লেফট টু রাইট শান্ট করতে পারি কিছু সময়ের জন্য। লেফট টু রাইট শান্ট যখন হবে তখন রাইট ভেন্ট্রিকলের ভলিউম ওভারলোড হবে এবং সেই জায়গায় প্রেসার বাড়বে। এই প্রেসার দিয়ে সে ঠেলে ইনফান্টিবুলারি স্টেনোসিসের যে চিপা জায়গা আছে সেখান থেকে আরো ব্লাড পাঠানোর চেষ্টা করবে। এই যে আরো ব্লাড সে পাঠাইতে পারলো, আরো ব্লাড সে অক্সিজেনেশন করতে পারলো, তখনই তার সাইনোটিক স্পেলটা কি হবে, ওটাকে রিলিভ হবে। ঠিক আছে? An 8-month-old boy present with cough, wheezing, tachypnea, difficulty feeding. On examination, he has bilateral respiratory wheeze, signs suggestive of acute bronchiolitis. Acute bronchiolitis এর মোস্ট কমন অর্গানিজম বইয়ে একদম সুন্দর করে লেখা আছে, রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস। Which of the following is commonest type of pneumonia in children? এই ছোট ছোট কথাগুলো বই লেখা আছে কিন্তু আমাদের নজরে পড়ে না। The commonest type of pneumonia in children, সবার মাথায় একটাই জিনিস, অ্যাসপিরেশন নিউমোনিয়া, বা বাচ্চারা খাইতে গিয়ে অ্যাসপিরেশন হয়ে যায়, তাহলে অ্যাসপিরেশন নিউমোনিয়া ইজ কমন। না, কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া কত বাচ্চাই আপনি হিস্ট্রি নিয়ে পাবেন যে বাচ্চা হচ্ছে দুধ খাওয়ানোর পর থেকে এরকম হয়েছে। তাহলে এই জায়গা থেকে অ্যাসপিরেশন নিউমোনিয়া থেকে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিবেন বা ক্যাপটাই হচ্ছে মোস্ট কমন। তারপরে আসেন, which of the following is the most characteristics radiological findings of the Staphylococcus aureus pneumonia? স্টেফাইলোকক্কাল নিউমোনিয়া যদি হয় তাহলে মোস্ট ক্যারেক্টারিস্টিক্স রেডিওলজিক্যাল ফাইন্ডিংস হচ্ছে নিউমাটোসিল। নিউমাটোসিল আর দ্য ক্যারেক্টারিস্টিক্স রেডিওলজিক্যাল ফাইন্ডিংস ইন দ্য স্টেফাইলোকক্কাস অরিয়াস নিউমোনিয়া। এটা কেন হয়, এটা হচ্ছে ব্রোঙ্কিয়াল ওয়ালের নেক্রোসিস হওয়ার কারণে সেই থিন ওয়ালের মধ্যে এয়ার ফিল্ড স্পেস ফর্মেশন হয়, মানে ওই জায়গা তো নেক্রোসিস হয়ে নষ্ট হয়ে গেছে, ওই জায়গায় কি থাকবে, বাতাস থাকবে, কারণ আপনি তো ইনহেল করতেছেন এয়ার। ওই এয়ার ফিল্ড স্পেস গুলো থাকে সেগুলা বুলা আকারে ফর্মেশন হবে, নিউমোটোসিল আকারে ফর্মেশন। এটা পরবর্তীতে এটা যখন ফেটে যায় তখন নিউমোথোরাক্স হইতে পারে এয়ার স্পেস থেকে, অথবা সে জায়গায় যে নেক্রোসিস থাকে সেগুলো থেকে এম্পাইমা। Which of the following factors are the most important determinant of death due to pneumonia in children? মানে একটা বাচ্চা নিউমোনিয়াতে মারা যাবে, এটার মোস্ট ইম্পর্টেন্ট ডিটারমিনেন্ট কে? কাশি, কয়দিনের কাশি, জ্বর আছে কি নাই, তার অক্সিজেন স্যাচুরেশন কম না বেশি, কি পরিমাণ কফ তৈরি করতেছে, তার কি পরিমাণ চেস্ট পেইন হচ্ছে। তাহলে দেখেন সবগুলাই আপনারা এক্সক্লুড করতে পারবেন এক্সেপ্ট আপনার সিভিয়ারিটি অফ চেস্ট পেন আর ডিগ্রি অফ হাইপোক্সিয়া এ নিয়ে। আপনি চিন্তা করেন নিউমোনিয়ার সব বাচ্চার কি চেস্ট পেন থাকে? না থাকে। নিউমোনিয়ার সব বাচ্চাই কিন্তু একটা জিনিস থাকে, সেটা হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন তার কম থাকে, কারণ তার তো লাং টিস্যু কম্প্রোমাইজ, সে সে পরিমাণ অক্সিজেনেশন করতে পারতেছে না। তাহলে সে যত পরিমাণ তার লাং টিস্যু কম্প্রোমাইজ, তার ডিগ্রি অফ হাইপোক্সিমিয়া তত বেশি। তাহলে ডিগ্রি অফ হাইপোক্সিয়া যত বেশি তার ডেথের দিকে যাওয়ার রেট তত বেশি। দেখেন এই জায়গায় হচ্ছে the severe hypoxia indicates significant respiratory compromise and is a major predictor of poor outcome. এটা 175 নম্বর পেজে আছে। এই সবগুলো কথা লেখা নাই, শুধু লেখা আছে যে মর্টালিটি রিলেটেড টু দ্য ডিক্রিজ হাইপোক্সিমিয়া বা লো হাইপোক্সিমিয়া। মেজর প্যাথোলজিক্যাল চেঞ্জ ইন দ্য ব্রোঙ্কিয়াল অ্যাজমা। ব্রোঙ্কিয়াল অ্যাজমার মধ্যে মেনলি কি হয়? ব্রোঙ্কিয়াল অ্যাজমা তো একটা ইমিউনোলজিক্যাল ইফেক্ট বা ইনফ্লামেশন। তাহলে এই জায়গার মধ্যে অ্যালভিওলার ওয়াল ডিস্ট্রাকশন হয় না, ফাইব্রোসিসও হয় না লাং টিস্যুর, পালমোনারি ক্যাপিলারি লস নাই, প্লুরাল ইফিউশনও নাই। এই জায়গার মধ্যে মেইন হচ্ছে এয়ারওয়ে ইনফ্লামেশন।
এরপর আসেন, এ চাইল্ড প্রেজেন্টেড উইথ দ্য অ্যাকুট অনসেট অফ ফিভার, ড্রুলিং, মাফলড ভয়েস অ্যান্ড ব্রিদিং ডিফিকাল্টি, ল্যাটার নেক এক্স-রে শোস সাম সাইন। তাহলে দেখেন উপরের যে অপশন গুলো উপরের যে সিনারিও গুলো দিচ্ছে, ফিচার গুলো, এই ফিচার দেখে কিন্তু কোনো ডায়াগনোসিসে আসা কঠিন। কারণ হচ্ছে অ্যাকুট অনসেট অফ ফিভার, ড্রুলিং, মাফলড ভয়েস। মাফলড ভয়েস দিয়ে আপনারা একটা জিনিস চিন্তা করতে পারেন যে এই জায়গার মধ্যে এপিগ্লোটাইটিস হওয়ার একটা চান্স আছে, তবুও এখান থেকে ডায়াগনোসিস করা একটু টাফ। কিন্তু থাম সাইন যেখানে আছে সেখান থেকে আপনাদের এখন অবশ্যই পারতে হবে। তাহলে থাম সাইন যেটা থাকবে সেটা হচ্ছে এপিগ্লোটাইটিস। যদি ক্রুপ হইতো তাহলে আমরা স্টিপল সাইন। তাহলে রেডিওলজিক্যাল ফাইন্ডিংস অফ দ্য অ্যাকুট এপিগ্লোটাইটিস কজ বাই দ্য সোয়েলিং অফ দ্য এপিগ্লোটাইটিস is usually associated with Haemophilus influenza type B in the unvaccinated children. What is the main route of the transmission of the polio virus? Yes, পোলিও ভাইরাস। পোলিও ভাইরাসটাকে আমরা একটু ইগনোর করে যাই, কারণ আমাদের দেশে যেহেতু পোলিও নাই, এদের পোলিও ভাইরাসটা ইগনোর করে যাই। আর আমরা চিন্তা করি পোলিও ভাইরাস কিভাবে ছড়াইতে পারে, রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে ছড়াইতে পারে। যারা পরীক্ষা দিচ্ছেন তাদের মধ্যে 30% মানুষ রেসপিরেটরি ড্রপলেট ট্রান্সমিশন দিচ্ছেন, আর 10% মানুষ হচ্ছে ব্লাড বর্ন ট্রান্সমিশন দিচ্ছেন। তার মানে আমাদের মাঝখানে কনফিউশন গুলো আছে। পোলিও ভাইরাসের রুট অফ ট্রান্সমিশন হচ্ছে ফিকো ওরাল রুট, এটা সবসময় মনে রাখতে হবে। ইনজেকশন অফ দ্য কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার, ভাইরাল যেটা সেটা হচ্ছে রেপ্লিকেট করে জিআই ট্র্যাকের মধ্যে এবং পরবর্তীতে নার্ভাস সিস্টেমে প্যারালাইটিক পোলিওলাইটিস করে। A 7-year-old boy presented with a neurological manifestation including fever and breathing difficulty in the coordination. Examination reveals feature of suggestion of the Wilson disease. Which of the following gene is affected in this condition? তাহলে এই জায়গার মধ্যে উইলসন ডিজিজের ক্ষেত্রে কোন জিন ইনভলভ হচ্ছে, এই জিনিসটা আপনাদের কাছে জানতে চাইছি। তাহলে উইলসন ডিজিজের মধ্যে আমাদের যে জিনটা দায়ী, তাহলে উইলসন ডিজিজ হচ্ছে তার অটোসোমাল রিসেসিভ ডিজিজ। এটার মধ্যে এফেক্টেড জিন হয় হচ্ছে ATP7B জিন। এটা হচ্ছে কপার ট্রান্সপোর্টিং এপিটিএস, এটাকে ডিকোড করে সে। আর এটা ক্রোমোজোম নাম্বার হচ্ছে 13 আর 14, এই দুইটা ক্রোমোজোমকে ইনভলভ করতে পারে। আর বাকি যে জিনগুলো আছে সবগুলোই কিন্তু কারেক্ট, সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট। CFTR জিন কিসের জন্য? সিস্টিক ফাইব্রোসিসের জন্য। এটা ডিফেক্ট করে কোনটা? ক্লোরাইড চ্যানেল অ্যাবনর্মালিটি করে। তারপরে হচ্ছে FBN1 জিন, এটা হচ্ছে মারফান সিনড্রোমের জিন। এটা হচ্ছে ফিব্রিনিলিন 1 অ্যাবনর্মালিটি করে। HFE জিন, এটা হচ্ছে হেরিডিটারি হেমোক্রোমাটোসিসের জন্য দায়ী, আয়রন অ্যাবনর্মালিটি, মেটাবলিজম অ্যাবনর্মালিটি করার জন্য। DMD জিন আপনারা জানেন ডুচেনি মাসকুলার ডিস্ট্রফির জন্য দায়ী, এটার জন্য ডিস্ট্রফিন প্রোটিন ডেফিসিয়েন্সি হয়। তাহলে সবগুলোই আপনাদের জন্য পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 1টা থেকে 5টা SBA পড়া হয়ে গেল। 13Q 14.3. Which of the following pathogen is most common as said in the GBS? কম্পাইলোব্যাক্টার জেজুনি। ঠিক আছে, এখানে মাইকোপ্লাজমা নিউমোনিয়া হইতে পারে, কম্পাইলোব্যাক্টার জেজুনি হচ্ছে মোস্ট কমন। আমাদের জিবিএস এর একটা বাচ্চার একটা হিস্ট্রি থেকে হয় রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন অথবা তার জিআই ট্র্যাক ইনফেকশন। যদি জিআই ট্র্যাক ইনফেকশন হয় তাহলে কম্পাইলোব্যাক্টার জেজুনি আর হেলিকোব্যাক্টার পাইলোরি হওয়ার সম্ভাবনা বেশি। আর রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন যদি হয় তাহলে সেখানে মাইকোপ্লাজমা নিউমোনিয়া হওয়ার পসিবিলিটি বেশি। গুইলেনবারি সিনড্রোম ইজ কম্পাইলোব্যাক্টার জেজুনি গ্যাস্ট্রোএন্টেরাইটিস এর সাথে রিলেটেড থাকে।
এটা হচ্ছে অটোইমিউন একটা রেসপন্স অফ আওয়ার ওন বডি, যেটা মিমিক করে পেরিফেরাল নার্ভকে ডিমাইলাইজেশন এবং এক্সটার্নাল ইনজুরি করার মতো। The child present with the progressive symmetrical muscle weakness, প্রত্যেকটা অক্ষর ইম্পর্টেন্ট, প্রোগ্রেসিভ, সিমেট্রিক্যাল, মাসেল উইকনেস, তারপর হাইপোটোনিয়া, মাসেল ওয়াস্টিং ডিউ টু ডিজেনারেশন অফ দ্য অ্যান্টেরিয়র হর্নসেল। তাহলে উত্তর হচ্ছে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি, ঠিক আছে, সিমেট্রিক্যাল মাসেল উইকনেস হওয়ার কারণে। তাইলে এখানে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফির আর কোনো ডিডি অবশ্য এই জায়গায় নাই, এসএমএল ডিগ্রি না, দেওয়া হয় নাই অপশন গুলোর মধ্যে, এখানে সব সোজা সোজা ডিডি দেওয়া আছে। ডুচেরি মাস্কুলার ডিস্ট্রফির মধ্যে আপনার প্রোগ্রেসিভ প্রক্সিমাল উইকনেস থাকবে, গোয়ার সাইন, তারপরে এলিভেটেড সিকে, এগুলো থাকবে। গুইলেনবারি সিনড্রোমের মধ্যেও অ্যাকুট অ্যাসেন্ডিং প্যারালাইসিস থাকবে, সেন্সরি সিমটম থাকতেও পারে, না থাকতেও পারে। সেরেব্রাল পালসির মধ্যে স্প্যাস্টিসিটি, হাইপারপ্লাসিয়া এগুলো থাকবে। মায়াস্থেনিয়া গ্রেভিসের মধ্যে মাসেল উইকনেস সাধারণত থাকে না। তাহলে এটা হচ্ছে SMN1 জিনের কারণে, যেটা ক্রোমোজোম 15 এর 13 নম্বর লোকাসে অবস্থিত, 5 এর 13 নম্বর লোকাসে, characterized by degeneration of the anterior horn cell of the spinal cord. A 5 years old boy present with proximal muscle weakness and difficulty in getting up from floor. খুবই ইম্পর্টেন্ট একটা কথা, getting up from floor, it is Gauer sign. Examination show calf pseudodystrophical and slip through sign. আবার slip through sign আরেকটা ইম্পর্টেন্ট, এটাও হচ্ছে ডুচেনি মাস্কুলার ডিস্ট্রফির জন্য, মাস্কুলার উইকনেস এর কারণে। মোস্ট লাইকলি ডায়াগনোসিস হচ্ছে ডুচেনি মাস্কুলার ডিস্ট্রফি। তাহলে স্লিপ থ্রো সাইন, গাওয়ার সাইন, কাফ সিউডো হাইপারট্রফি, প্রক্সিমাল মাসেল উইকনেস, এগুলো সবকিছু ডুচেনি মাস্কুলার ডিস্ট্রফির জন্য দায়ী। আচ্ছা, এই জায়গার মধ্যে ডুচেনি মাস্কুলার ডিস্ট্রফি থেকে আগে অনেকবার প্রশ্ন আসছে যে গাওয়ার সাইন যে বললো যে ডিফিকাল্টি ইন গেটিং আপ ফ্রম দ্য ফ্লোর, গাওয়ার সাইনের জন্য দায়ী মাসেল কোনটা? গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেল। গ্লুটিয়াস ম্যাক্সিমাসের মাসেলের জন্য কিন্তু এটা দায়ী। আবার পরীক্ষাতে প্রশ্ন আসে যা নার্ভ সাপ্লাই অফ দ্য গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেল, আর গ্লুটিয়াস ম্যাক্সিমাস আর গ্লুটিয়াস মিডিয়াস আর মিনিমাস, এই সবগুলা মাসেলের নার্ভ সাপ্লাই গুলা পরীক্ষাতে আসে। গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেল যদিও সবচেয়ে বড় মাসেল, এটার কারণেই আপনি ওই যে বসার থেকে দাঁড়াইতে পারেন। এটা হচ্ছে সাপ্লাই দেয় হচ্ছে ইনফেরিয়র গ্লুটিয়াল নার্ভ, এটা রুট ভ্যালু হচ্ছে L5S1S2। আর আর গ্লুটিয়াস মিডিয়াস আর গ্লুটিয়াস মিনিমাস যে জায়গায় আপনি ইনজেকশন দেন, সে জায়গায় নার্ভ সাপ্লাই হচ্ছে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ L4, L5, S1। অ্যানাটমির পরে একটু পরে দিলাম, কারণ পরীক্ষাতে যেহেতু আসছে এগুলো আপনাদের মিস করা উচিত হবে না। The child develop migratory polyarthritis, carditis following sore throat, বোঝা যাচ্ছে এটা রিউমেটিক ফিভার। পজিটিভ অর্গানিজম কি? গ্যাস। গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস, গ্যাস। তাহলে গ্রুপে বিটা হেমালাইটিক স্ট্রেপ্টোকক্কাস, এটা হচ্ছে অ্যান্সার। স্ট্রেপ্টোকক্কাস এর আরেক নাম হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন। Which of the following is the most common clinical feature of acute rheumatic fever? এটা বলছিলাম migratory polyarthritis is the major criteria. মেজর ক্রাইটেরিয়া হচ্ছে মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস। আপনি কি জানেন কার্ডাইটিস এর মধ্যে এন্ডোকার্ডাইটিস, এপিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস মানে প্যানকার্ডাইটিস থাকে। Which of the following is the most common rheumatic illness in the child? acute rheumatic fever মনেই হইতে পারে এত acute rheumatic fever ছোটবেলা থেকে পড়ছি, কিন্তু না, যেটা আপনি নতুন পড়ছেন সেটাই। juvenile idiopathic arthritis is the most common rheumatic illness in the child.
অ্যাকুয়াস রিউমেটিক ফিভার হচ্ছে কমন পোস্ট স্ট্রেপ্টোকক্কাল ইনফ্লামেটরি ডিজিজ বাট নট রিউমেটিক ইলনেস ইন দ্য চাইল্ড। প্যাথোলজিক্যাল হলমার্ক আমাদের লাস্ট কোশ্চেন অফ সিস্টেমিক লুপাস এরিথ্রোম্যাটোসিস বা এসএলই। এসএলই এর মধ্যে আমরা কি কি জিনিস হইতে পারে, চলেন নিচে থেকে দিই। গ্লুকোন গ্রানুলোমা ফর্মেশন ফলস, অ্যান্টিবডি মেডিয়েটেড ডিস্ট্রাকশন অফ দ্য রেড সেল। অ্যান্টিবডি মেডিয়েটেড পর্যন্ত ঠিক আছিল, রেড সেল ডিস্ট্রাকশন করে না, ঠিক আছে, তাহলে ফলস। টিস্যু ডিস্ট্রাকশন করে না, টি সেল মেডিয়েটেড হইলে আরো না। অটো অ্যান্টিবডি ইয়েস তৈরি করে, বেসমেন্ট মেমব্রেনের সাথে না, ফলস। আর অটো অ্যান্টিবডি এগেনস্ট নিউক্লিয়ার মেমব্রেন, ইয়েস, এটা ট্রু হইতে পারে। তাহলে অটো অ্যান্টিবডি এগেনস্ট নিউক্লিয়ার মেমব্রেন, এটা হচ্ছে আমাদের জন্য ট্রু। ওই যে আমাদের অ্যান্টি ডিএনএস অ্যান্টিবডি, তারপরে আরো আমাদের যে যত রকমের অ্যান্টিবডি গুলো আছে সেগুলো হচ্ছে নিউক্লিক অ্যাসিড স্পেশালি ডিএনএ এর উপরে এটা ইনভলভ হয়, ডিএনএ আরএনএ দুইটার উপর। আর এসএলএ কি টাইপের হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন? টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন, এটার মাধ্যমে এটা হইতে পারে। শুধু ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ না, সাথে হচ্ছে রাইবোনিউক্লিওপ্রোটিন, এটার উপর নির্ভর করে ওই যে অ্যান্টি এসএম অ্যান্টিবডি, ওইটা হিস্টোনের উপরে, বা সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ যেগুলো আছে সেগুলোর উপরও রিলেটেড করতে পারে। এই যে বেসমেন্ট মেমব্রেনের কথা যে বলছে, এটার সাথে একটা ডিজিজ রিলেটেড, আপনারা চাইলে লিখে রাখতে পারেন, সেটা হচ্ছে গুড পাস্তুর সিনড্রোম। গুড পাস্তুর সিনড্রোমের মধ্যে আমাদের বেসমেন্ট মেমব্রেন রিলেটেড থাকে। এছাড়া হচ্ছে টি সেল মেডিয়েটেড টিস্যু ডিস্ট্রাকশন, এটা হচ্ছে টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন। এই জায়গার মধ্যে কিছু জিনিস থাকতে পারে, যেমন কন্টাক্ট ডার্মাটাইটিস, টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, টিউবারকুলোসিসের গ্রানুলোমা ফর্মেশন, এগুলো এর আন্ডারে আসতে পারে। ব্লাড সেল ডিস্ট্রাকশন, এটা তো আমরা জানি, আমাদের থ্যালাসেমিয়া বা অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া যদি হয় তাহলে এটা রিলেটেড। গ্রানুলোমা ফর্মেশন কিসের মাধ্যমে, কিসের ক্ষেত্রে হয়? টিউবারকুলোসিস, পন্স ডিজিজ, সার্কোইডোসিস, টাইপ 4 হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন। তাহলে এই হলো আমাদের পড়া। আশা করি এখান থেকে আপনারা খুব, যতটুকু পড়ানো হয়েছে সেখান থেকে আপনারা কিছু হলেও উপকৃত হয়েছেন। ইনশাল্লাহ আপনাদের সাথে যারা অ্যাডমিটেড স্টুডেন্ট আছেন তাদের সাথে তো পরে আবার দেখা হবে নেক্সট ক্লাসে। আর যারা অ্যাডমিটেড নাই তাদের সাথে নেক্সট কোনো স্পেশাল ক্লাসে দেখা হবে। আর অ্যাডমিটেড হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ। আমাদের এক্সাম ব্যাচ এবং এক্সাম ব্যাচ উইথ আউট সলভ এবং এক্সাম ব্যাচ উইথ সলভ, দুইটা ব্যাচই চলমান আছে। আর যারা পেডিএট যারা হচ্ছে আগের বার অন্য কোনো ফ্যাকাল্টিতে পরীক্ষা দিয়েছিলেন, এবার বেসিকটা পড়া আছে, ক্লিনিক্যালটা পড়তে চাচ্ছেন, তাদের জন্য ক্লিনিক্যাল ব্যাচ খোলা আছে। আর যারা একদম প্রথম থেকে পড়াশোনা শুরু করতে চান তারা লং ব্যাচে এনরোল করে ফেলতে পারেন, এখনো হাতে সময় ভালোই আছে। এই সময়ের মধ্যে আপনারা খুব কমপ্লিট একটা প্রিপারেশন নিয়ে নিতে পারবেন। আমাদের লং ব্যাচ এবং ক্লিনিক্যাল ব্যাচ দুইটার মধ্যেই কিন্তু প্রত্যেকটা ক্লাসের শেষে বলতে আজকে একটা ক্লাস হইলো, নেক্সট ক্লাসের আগের দিন হচ্ছে আপনি পরীক্ষা দিবেন আগের ক্লাসের উপরে, সেখানেও এরকম টাইপের প্রশ্নগুলোই থাকে। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।